বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাই চলে আসো আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক প্রিপোজিশনের ক্লাসে। আমাকে সবাই বলো ঠিকভাবে শুনতে পাচ্ছ কি না। যদি ঠিকভাবে শুনতে পারো তাহলে চলে আসো। আমার বিশ্বাস যে অল পিপল ইন দিস ক্লাস আর ভেরি নাইস। ওকে, সো সবাই আশা করি আমাকে শুনতে পাচ্ছ। আজকে আমরা খুবই ঝামেলাপূর্ণ একটা টপিক শুরু করতে যাচ্ছি। তোমাদের প্রেপোজিশনে অনেক ঝামেলা থাকে। প্রেপোজিশন এইচএসসি লাইফে এসেও তোমাদের আসলে অনেক ভয় লাগে, বাট এই প্রিপোজিশন কিন্তু ক্লাস 6-7ও ছিল, 6, 7, 8, 9, 10 এখানে ছিল কিন্তু। হ্যাঁ, সো এই প্রেপোজিশনটা তোমরা অনেকেই এখনও বুঝে উঠতে পারো না, যখন প্রশ্ন সলভ করতে যাও তখন আসলে তোমরা বুঝে উঠতে পারো না কোন প্রেপোজিশনটা বসাবা। ওকে, আচ্ছা, সো আমি তোমাদেরকে আজকের ক্লাসে একেবারে বেসিক থেকে শুরু করব। আমি জানি এখানে প্রেপোজিশন অনেকভাবে পড়ে আসছো, ঠিক আছে, বাট মনে রাখবা যে তোমাদের এই প্রেপোজিশনের ক্লাসটা আমি তোমাদেরকে শুরু করব হচ্ছে একদম বেসিক থেকে, মানে হলো যেটা তুমি হচ্ছে চিন্তা করবা যে ভাইয়া এগুলো তো খুব সহজ, আমি তো পারি। হ্যাঁ, বাট আমার বিশ্বাস যে আজকের ক্লাসটা করে তোমরা মোটামুটি প্রিপোজিশনের ক্লাস নিয়ে ভালো একটা কনফিডেন্স পেয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, সো আমি তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেইন আলোচনায়। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই মনোযোগ দিবা, ঠিক আছে। তোমাদের প্রিপোজিশনটা মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, কারণ সেই ছোটোবেলার পড়া এখনও তোমরা মিস দিচ্ছ বা ভালো করতে পারতেছো না। সো প্রিপোজিশন পারতে হলে আমাদেরকে প্রথমত যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হলো যে ভাইয়া, ঠিক আছে, ক্লাস 6 থেকেও পড়েও আমরা এখনও পাই না, বাট আমরা আশা করি যে শেষ ভালো যা সব ভালো তার, আমরা ইন্টারমিডিয়েটে এসে আমাদের সর্বোচ্চটুকু দিয়ে এই প্রিপোজিশনটা পড়ব। দেখো, প্রিপোজিশনে যদি তুমি 5/5 পেতে চাও, মানে এইচএসসি প্রিপোজিশনে 5-এর মধ্যে 5 পাওয়া সম্ভব যদি তুমি 3টা কাজ করো। নাম্বার 1, দেখো আগে কোন প্রিপোজিশনগুলো বেশি আসে, ঠিক আছে, সেগুলো জানো। দেখো, প্রিপোজিশনের অভাব নাই, প্রায় 70, 75, 80টা প্রিপোজিশনের মতো আছে। তো সবগুলো আসলে তোমাদের আসে না, তোমাদের 15 থেকে 16টা পড়লেই তোমরা আসলে প্রিপোজিশন পেরে যাবা, ঠিক আছে। সো এখানে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে যে কোন প্রিপোজিশনগুলো আসে, কোন প্রিপোজিশনগুলো আমাদের জানতে হবে, সেটা আমাদের বুঝতে হবে, নাম্বার 1। নাম্বার 2 যেটা করতে হবে সেটা হলো, খেয়াল করে দেখো, নাম্বার 2তে আমাদেরকে অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো মুখস্থ করতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ যদি না করো তাহলে আলটিমেটলি কোনো লাভ হবে না। তোমাকে মাস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যে পারবে না সে হচ্ছে এইখানে কোনোভাবেই 5/5 পাবে না। কারণ কিছু এক্সামে আমরা দেখি যে 50% কোয়েশ্চেন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসে, 50% কোয়েশ্চেন আসে তোমার হচ্ছে বেসিক ব্যবহার থেকে, যেটা আমরা বলি এই যে বেসিক ব্যবহার। অ্যান্ড দেন লাস্ট হচ্ছে প্র্যাকটিসের উপরে কোনো ওষুধ নাই। এই কয়েকটা জিনিস তোমাকে অনেক বেশি ভালো করে অনেক ভালোভাবে তোমাকে কি করতে হবে। সো এই 3টা জিনিস যদি মানো তাহলে ভাইয়া আমি মনে প্রাণে বিশ্বাস করি যে তোমাদের আর কোনো টেনশন হওয়ার কথা না। সো আমার বিশ্বাস যে তোমরা এখানে যারা আছো সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, ঠিক আছে। আচ্ছা, সো আসো আমরা যে জিনিসটা খেয়াল করব সেটা হলো, ওকে, খেয়াল করে দেখো, আমরা যে জিনিসটা করব সেটা হলো যে সবার আগে দেখি কোন প্রিপোজিশনগুলো বেশি আসে সেগুলো সম্পর্কে একটু জানি। এরপর আমি তোমাদেরকে বেসিক ব্যবহার পড়াবো। এরপরে দেখো কিছু পার্থক্য পড়াবো আজকের ক্লাসে, যেমন তোমার হচ্ছে উইথ এবং বাই এর পার্থক্য কী, তোমাদেরকে অ্যাক্রস এবং থ্রু এর পার্থক্য কী, ঠিক আছে। তারপরে তোমাদেরকে আমি হচ্ছে সিন্স এবং ফরের পার্থক্য কী। সো অনেকগুলো পার্থক্য আজকে কিন্তু তোমাদেরকে দেখাবো ইনশাআল্লাহ, ঠিক আছে। সো আশা করি তোমরা যারা আজকের ক্লাসটি করবে তোমাদের প্রিপোজিশন নিয়ে যে ভয়টা ছিল সেই ভয়টা কমে যাবে। ওকে, আচ্ছা আসো, প্রথম কথা হচ্ছে ভাইয়া তুমি দেখো, এটা হচ্ছে রাজশাহী বোর্ডের একটা প্রশ্ন, 2024 সালের একটা প্রশ্ন। জাস্ট একটা স্যাম্পল কোয়েশ্চেন তোমাদেরকে দিয়েছি। এরকম 10টা শূন্যস্থান থাকবে এবং 10টা শূন্যস্থানকে তোমার অবশ্যই প্রিপোজিশনের মাধ্যমে তোমার কি করতে হবে, ফিল আপ করতে হবে। সো যেই বিষয় আমরা সবচেয়ে বড় ভুল করি সেটা হলো, ওই বিষয়টা ভুল হলো আমরা
বেসিক ব্যবহার পারি অনেকে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ি না। আবার অনেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ো কিন্তু হচ্ছে বেসিক ব্যবহার পড়ো না। এই জন্য তোমাকে মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা কোশ্চেনে বেসিক ব্যবহারও থাকে, আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও থাকে। সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসলে বোঝার কিছু নাই, এটা হচ্ছে যে তোমার 100% মুখস্থ বিষয়। তুমি যত বেশি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ রাখতে পারবা, যত বেশি প্র্যাকটিস করে সেগুলা তোমার আয়ত্ত রাখতে পারবা, সেগুলো তত বেশি তোমার জন্য কাজে লাগবে তোমার পরীক্ষায়। ওকে, সো আমরা সেই জিনিসগুলো, ভাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো বইতে অনেক, হ্যাঁ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বইতে অনেক, বাট আমি তোমাদেরকে সাজেশন আকারে দিব। আশা করি দ্বিতীয় ক্লাস আমি কিছু পড়ায়ও দিব, যাতে করে তোমরা সহজেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মনে রাখতে পারো। সো আসো আমি তোমার সবার আগে যেই বেসিক ব্যবহার পড়াবো, আমি আবার বলছি আজকের ক্লাসটা আমি কিভাবে সাজিয়েছি দেখো। ইন, অন, হ্যাঁ দেখো ইন, অন, অফ, তারপর হচ্ছে উইথ, টু, অ্যাবাউট, ইন, অ্যাট, অন, ঠিক আছে, তারপর হচ্ছে ইনের ব্যবহার, বেসিক ব্যবহারগুলো পড়াবো। এরপরে তোমাদের জন্য যেটা করব সেটা হচ্ছে এই যে এগুলো হচ্ছে যে আমি তোমাদেরকে একটু সহজভাবে পড়াবো। কিন্তু আজকের ক্লাসে একটা ইউনিক ফিচার আছে। একটা ইউনিক ফিচার হচ্ছে যে তোমাদের আজকের ক্লাসে আমি হচ্ছে যে বিটুইন এবং অ্যামাং, ভার্সেস, ইন এবং ইনটুর মধ্যে পার্থক্য, ঠিক আছে, এই জিনিসগুলো আমি তোমাদেরকে দেখাবো আজকের ক্লাসে। তোমরা যারা এখানে আছো, এই যে বাই এবং উইথের মধ্যে পার্থক্য অনেকে বুঝো না, আবার টু এবং ফরের পার্থক্য বুঝো না, এগুলোর মধ্যে অনেকগুলো পার্থক্য আমি আজকে নিয়ে আসছি। অ্যাক্রস এবং থ্রু এর পার্থক্য পড়াবো, বিসাইড এবং বিসাইডসের মধ্যে পার্থক্য বুঝাবো, ঠিক আছে। এরপর দেখো অফ, এই ও ডবল এফ এবং ও এফ, এইটার পার্থক্য আমি আজকে পড়াবো তোমাদের। আজকে পড়াবো সিন্স এবং ফরের পার্থক্য। সো এগুলো তোমরা আজকের ক্লাসে সবাই পেয়ে যাবা, হ্যাঁ। সো ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করবা। অনেকের কাছে খুব সহজ মনে হবে, আবার অনেকের কাছে বলবে যে ভাইয়া এগুলো তো আগে থেকে পড়ে আসছি, এগুলো কেন বলতেছেন, হ্যাঁ এগুলো তো পারি। খেয়াল করে দেখো, হ্যাঁ। সো খেয়াল করে দেখো ভাইয়া পুরো, আসো আমরা আগে বেসিক ব্যবহারটা পড়ি। আমরা জানি ইন, অন এবং হচ্ছে অফ, এই তিনটা অনেক বেশি আসে। ইনের ব্যবহার, অনের ব্যবহার এবং অফের ব্যবহার, এই তিনটা অনেক বেশি আসে। সো ইনের ব্যবহারটা, এর মধ্যে আবার ইনের ব্যবহারটা সবচেয়ে বেশি আসে। সো ইনের ব্যবহারটা যদি আমি সামারি করি, আমি যদি দেখাই যে আমরা জানি কোনো কিছুর প্লেস বুঝাতে, জায়গা বুঝাতে, কি বুঝাতে, জায়গা বুঝাতে এবং ভিতরে বা মধ্যে বুঝাতে, ভিতরে বা হচ্ছে মধ্যে বুঝাতে। দেখো খেয়াল করে দেখো, এগুলো লিখার দরকার নাই, এগুলো খাতায় না মাথায় নাও, কারণ আমি পিডিএফ দিয়ে দিব তখন তুমি লিখতে পারো, মাথায় নিয়ে নাও। আমরা জানি ভেতরে বা মধ্যে বুঝাতে ইন বসে, যেমন হি ইজ ইন দ্য রুম, হি ইজ ইন দ্য রুম। আবার দেখো দ্য মানি ইজ ইন মাই পকেট, ইন মাই পকেট, আমার পকেটের ভেতর, রুমের ভেতর। হি লিভস ইন ঢাকা, আমরা জানি প্লেস, জায়গা বুঝলে ইন বসে। তো ছোট স্থান বড় স্থানের পূর্বে কোথায় কি বসে এগুলো নিয়ে আমি আলোচনা করব, বাট মনে রাখো যে জায়গা বুঝালে বা স্থান বুঝালে ইন বসে। আবার অ্যাটও বসে, অ্যাট কোথায় বসে একটু পরে আমরা আলোচনা করব। এরপর দেখো টাইম, আমরা জানি মাস, সাল বা পিরিয়ড, এরকম ক্ষেত্রে কি হয়, ইন হয়, যেমন ইন 2005, ইন জুন, ইন দ্য ইভিনিং, ঠিক আছে, এগুলা বসে। আবার কোনো একটা কন্ডিশন বুঝালে, যেমন হি ইজ ইন ট্রাভেল, সে হচ্ছে ট্রাভেল বা সে হচ্ছে বিপদের মধ্যে, ভেতরে বা মধ্যে বুঝালে ইন বসে। তাহলে দেখো হি ইজ ইন ডেঞ্জার, সে বিপদের মধ্যে। দ্য রুম ইজ ইন এ ম্যাস, ঠিক আছে, বিশৃঙ্খলার মধ্যে আছে রুমটা। তো ব্যাপারটা হচ্ছে আমরা যেই জিনিসটা জানি, খেয়াল করে দেখো সবাই, দেখো এখানে যে জিনিসটা, এই যে ইনের ব্যবহার আমরা পড়লাম এতক্ষণ, যে ভেতরে বুঝাতে, কোনো জায়গার পূর্বে, কোনো স্থানের নামের পূর্বে, টাইম মানে হচ্ছে কোনো মাস অথবা কোনো সাল অথবা পিরিয়ডের পূর্বে ইন বসে। এরপরে দেখো স্টেট বা কন্ডিশনের পূর্বে ইন বসে। এই প্রত্যেকটা কথা তুমি কোনো না কোনো ক্লাসে পড়ে আসছো, তুমি কোথাও না কোথাও জেনে আসছো। এরপর দেখো অনের ব্যবহার, অন হচ্ছে আমরা জানি উপর। সো এগুলোর আরও ব্যবহার আছে, যেমন লাগালাগি অবস্থা হচ্ছে অন বসে, অ্যাবাব, ওভার, এগুলো আমরা একটু পরে পড়বো, কোনো সমস্যা নেই। সো খেয়াল করে দেখো অন হচ্ছে কি উপরে বা দিন বা কোনো টপিক, যেমন এখানে দেখো দ্য বুক ইজ অন দ্য টেবল, মনে রাখবা বইটা টেবিলের উপরে, মানে লাগালাগি অবস্থায়, মানে হচ্ছে একটা বই, ধর এই যে দ্য পেন ইজ অন মাই হ্যান্ড, এই যে এই পেনটা কি আমার হাতে, দ্যাট মিনস অন হয়েছে, সারফেস মানে লাগালাগি অবস্থায় আছে। এরপর দেখো দ্য ক্যাট ইজ অন দ্য রুফ, ওই বিড়ালটা অবশ্যই কি ওই রুফ বা উপরের তলায় কি করে আছে, লাগালাগি অবস্থায় আছে, উপরে আছে। এরপর দেখো আমরা জানি ডে কোনো তারিখ বা বারের পূর্বে অন বসে, এই যে তারিখের পূর্বে কি বসে, অন বসে। আবার দেখো এ লেকচার অন ইংলিশ, ঠিক আছে, যেমন আজকের ক্লাস আমরা বলতে পারি আ ক্লাস অন প্রিপোজিশন, অন প্রিপোজিশন মানে প্রিপোজিশনের উপরে আজকের ক্লাস, ঠিক আছে। সো এখানে যে জিনিসটা বুঝতে পারছি যে কোনো টপিকের উপরে, বিষয়ের উপরে কি হবে, অন বসবে। তারপর দেখো দ্য এ বুক অন সায়েন্স,
এ ক্লাস অন প্রেপোজিশন, যে একটা ক্লাস কিসের উপরে? প্রেপোজিশনের উপরে। বুঝতে পেরেছো? এগুলো খুবই ইজি এবং বেসিক থেকে আমি পড়াচ্ছি ভাইয়া। এরপর দেখো যেমন অন টাইম, অন ডিউটি, অন ফায়ার, এগুলো হচ্ছে কোনো একটা সময়, হ্যাঁ, নির্দিষ্ট সময়, অন টাইম, অন ডিউটি, তারিখ, কোনো দায়িত্বের মধ্যে, অন ফায়ার, ঠিক আছে, সে কোনো অবস্থা আছে, অন ফায়ার। সো এগুলো হচ্ছে স্পেশাল, জাস্ট আমি লিখে দিলাম, এগুলো আমাদের যখন প্র্যাকটিস করবো তখন কাজে লাগবে। এবার দেখো অফ, সম্পর্ক, অংশ বা মালিকানা। আমরা জানি যে সাধারণত যেমন দ্য নেম অফ মাই ফাদার, দ্য নেম অফ মাই ফাদার, এখন তুমি কি কখনো বলতে পারবা দ্য নেম ইন মাই ফাদার? না, অফ মাই ফাদার, আমার বাবার, আমার মাই ফাদার মানে আমার বাবা, আর অফ মাই ফাদার মানে হচ্ছে আমার বাবার, ঠিক আছে? যেমন দেখো আমি বললাম দ্য ক্লাস, কি বললাম? দ্য ক্লাস, ক্লাস মানে শ্রেণীকক্ষ বা শ্রেণী। আর আমি যখন বলবো দ্য স্টুডেন্টস, দেখো খুব ইজি, দ্য স্টুডেন্টস অফ দ্য ক্লাস, এই যে অফ দ্য ক্লাস বললাম, তাহলে কি হবে? ক্লাসের বা শ্রেণীকক্ষের, ঠিক আছে? অথবা বললাম দ্য ফ্লাওয়ার্স অফ দ্য গার্ডেন, দ্য গার্ডেন মানে বাগান। আর যখন আমি বলবো অফ দ্য গার্ডেন মানে বাগানের, দ্য ফ্লাওয়ার্স অফ দ্য গার্ডেন, দ্য স্টুডেন্টস অফ দিস ক্লাস, দিস ক্লাস মানে এই ক্লাস, এই শ্রেণীর, এই শ্রেণী। বাট যখন তুমি বলবো অফ দিস ক্লাস, এই শ্রেণীর, তার মানে এই র বিভক্তিটা আমরা ব্যবহার করে থাকি অফের ক্ষেত্রে। বুঝাইতে পেরেছি? ওকে ভাই, অ্যাভাব বুঝান, আমি বুঝাবো, অন, অ্যাভাব, ওভার, এগুলো সব বুঝাবো। প্লিজ আমি যেভাবে তোমাদেরকে সহজ ভাষায় পড়াচ্ছি, শেখাচ্ছি, সেভাবে মনোযোগ দাও, ইনশাল্লাহ সব পারবা। সো দেখো এখানে আমরা জানি যেমন দ্য নেম অফ দ্য বেবি, খেয়াল করে দেখো, দ্য নেম অফ দ্য বেবি, এখানে স্যার বেবি না, বয়, একই কথা, বয়, বালক, দ্য বয় বালকটি। বাট যখন তুমি বলবা দ্য নেম অফ দ্য বয়, তার মানে বালকটির, দ্য নেম মানে নাম, আর অফ দ্য বয় হচ্ছে কি? বালকটির। আবার দেখো দ্য কালার অফ দ্য স্কাই, স্কাই, দ্য স্কাই হচ্ছে আকাশটি। আর যখন তুমি বলবো দ্য কালার অফ দ্য স্কাই, অফ দ্য স্কাই, তার মানে হচ্ছে আকাশটির রং। এরপর দেখো পার্ট অফ সামথিং, যে এ পিস অফ কেক, এ পিস একটা অংশ, কেক মানে কি? পিঠা। তার মানে দেখো এ পিস অফ কেক, এটা যদি তুমি অফ বাদ দাও, ধরো অফ বাদ দিলাম, র বাদ দিলাম, অফ মানে কি? র বাদ দিলাম, তাহলে কি হয়? এ পিস একটা অংশ, পিঠা, একটি অংশ পিঠা, এটা হবে নাকি একটি অংশ পিঠার? পিঠার, দ্যাট মিনস এখানে কি হবে? অফ হবে, অফ কেক। আবার দেখো এ গ্লাস অফ ওয়াটার, এ গ্লাস মানে কি? একটি গ্লাস, ওয়াটার মানে পানি। যদি তুমি বলো এ গ্লাস, একটি পানি, এটা যদি আমরা বলি, ধরো অফ বাদ দিলাম, অফ বাদ দিয়ে যদি বলি একটি গ্লাস, একটি গ্লাস পানি, কি হলো? একটি গ্লাস পানি। বাট আমি যখন বলবো এ গ্লাস অফ ওয়াটার, তখন কি হবে? একটি পানির গ্লাস, একটি পানির গ্লাস। বুঝাতে পেরেছি ভাইয়া? ওকে, এবার দেখো এ ম্যান অফ কারেজ, দেখো এ ম্যান মানে একজন মানুষ, কারেজ মানে সাহস, তার মানে সাহস। দেখো এখানে কি হচ্ছে? এ ম্যান একজন মানুষ, কারেজ মানে কি? সাহসিকতা। তার মানে হচ্ছে একজন মানুষ সাহসিকতা, নাকি সাহসিকতার একজন মানুষ? সাহসিকতার, র, তার মানে এখানে অফ হবে। আর দেখো এ গার্ল, একজন বালিকা, অফ বিউটি, একজন বালিকা সৌন্দর্য বা সুন্দর। একজন বালিকা সুন্দর নাকি সৌন্দর্য মণ্ডিত বা সৌন্দর্যের বালিকা, তার মানে হচ্ছে র বিভক্তির ক্ষেত্রে আমরা অফ ব্যবহার করি, বা মালিকানা বোঝাতে আমরা অফ ব্যবহার করি। তাহলে খেয়াল করে দেখো এইখানে আমরা তিনটা জিনিস বুঝলাম। এক কথা ভাইয়া, এগুলো সব ভুলে যাও, এই অংশ, মালিক, সম্পর্ক, এগুলো কিছু না, এগুলো জাস্ট হচ্ছে র বিভক্তি দিয়ে মনে রাখো, তাইলেই হবে। র বিভক্তি, এগুলো সব ভুলে যাও। ওকে, সো আমরা এখন দেখো ইন, অন, অফ, এই তিনটা জাস্ট বেসিক ব্যবহার দেখালাম। এখন আসো আমি তোমাদেরকে নিয়ে যাব হচ্ছে উইথ। দেখো আমি খুব সহজভাবে আলোচনা করতে যাচ্ছি, আজকের ক্লাসটা পুরোটা করো, তোমার বেসিক স্ট্রং হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আসো উইথের ব্যবহার। আমরা জানি উইথ হচ্ছে কোনো কিছু দ্বারা, কারো সাথে বা ব্যবহার, এরকম বোঝালে উইথ হয়। যেমন দেখো হি ইজ টকিং উইথ মি, সে আমার সাথে কথা বলছে। আই ওয়েন্ট উইথ মাই ফ্রেন্ড, আমার বন্ধুর সাথে, ঠিক আছে, সাথে বলছে। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, উইথ মাই ফ্রেন্ড, আমার বন্ধুর সাথে, তার মানে সাথে বোঝাচ্ছে, এই জন্য উইথ হয়েছে, ঠিক আছে। এরপর দেখো ইনস্ট্রুমেন্ট, যেমন এখানে দেখো হি কাট ইট উইথ এ নাইফ, সে একটা ছুরি দ্বারা কি করলো? কেটে ফেললো। এটা সে একটা ছুরি দ্বারা কি কেটে ফেললো। আবার দেখো শি রোট উইথ এ পেন, সে কি দ্বারা লিখলো? একটা কলম দ্বারা লিখলো। এবার দেখো ফিলিংস বুঝালে, যেমন এসে দেখো
হি ইজ ট্রেম্বলিং উইথ ফিয়ার, সে ভয়ে কাঁপতেছে, ভয়ের সাথে কাঁপতেছে। দ্যাট মিনস তার যে বিষয়টা সেটা হচ্ছে কন্ডিশনটা কি সাথে বোঝাচ্ছে। আবার দেখো শি ওয়াজ শেকিং উইথ অ্যাঙ্গার, সে রাগে কি ফুসফুসাচ্ছে, তাই না? তাইলে হচ্ছে এইখানে দেখো এই যে ফিলিংটা বোঝাচ্ছে এবং ওইখানে ভয় আছে, অ্যাঙ্গার আছে, কোনো কিছু আছে বা সাথে আছে, এরকম বুঝালে আমাদের কি বসে? উইথ বসে। ঠিক আছে? আচ্ছা, একজন বলতেছে ভাইয়া ইনটা আবার বুঝান, আমি বুঝাবো, অনেক সমস্যা নেই। ওকে, সো খেয়াল করে দেখো ভাইয়া, খুব ইজিলি চিন্তা করো যে সাথে বুঝাতে বা কিছুর ব্যবহার বুঝাতে আমরা কি উইথ বসাই। যেমন আমরা কি বললাম যে আমি কিছু কাটলাম কি দ্বারা, আমি হচ্ছে ছুরি দ্বারা কাটলাম, আমি হচ্ছে কলম দিয়ে লিখলাম, এই যে এখানে সাথে বা কোনো কিছু দ্বারা ব্যবহার করে যদি বুঝায় তাহলে কি হয়? উইথ বসে। এইবার আসো, টু মানে হচ্ছে দিকে বুঝাবে, কোনো কিছুর দিকে, কারো প্রতি, এটা আমরা মোটামুটি সবাই জানি। কারো প্রতি বুঝালে, কারো নিকট বুঝালে, দেখো কারো দিকে, কারো প্রতি বা কারো নিকট বা কোনো কিছুর দিকে এরকম বুঝালে কি হয়? টু বসে। সো দেখো হি ইজ গোয়িং টু স্কুল, সে কোন দিকে যাচ্ছে? স্কুলের দিকে যাচ্ছে। কাম টু মি, আমার কাছে আসো, আমার নিকট আসো, আমার কাছে আসো, আমার নিকট আসো। তাহলে খেয়াল করে দেখো আমরা টু ব্যবহারটা কিভাবে ইউজ করে থাকি। কারো প্রতি, কারো নিকট, কারো কাছে, কারো দিকে, এরকম বুঝালে কে বসে? টু বসে। সবাই ভাইয়া প্লিজ আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, সাথে সাথে নিজে রিকল করার চেষ্টা করো। দেখো তোমাদের ক্লাস 6, 7, 8, 9, 10 এগুলা থেকে তোমরা কিন্তু পড়ে আসছে এগুলো, তারপরে ভুল করতেছো। ঠিক আছে? আচ্ছা ভাই, সাজেশন অলরেডি আমি দিয়ে দিয়েছি, ইউটিউবে দেখবা আমি অলরেডি সাজেশন দিছি, একবার রাইটিং পার্ট এবং রিডিং পার্ট দুইটাই দিয়েছি। ভাই এগুলো সহজ, বাট বোর্ড কোশ্চেনগুলো কঠিন লাগবে না ইনশাল্লাহ, আমি কথা দিচ্ছি। আমি আজকের ক্লাস পুরো বেসিক পড়াবো, কালকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়াবো, এরপরে বোর্ড কোশ্চেন সলভ করাবো। তোমার কাছে কঠিন লাগবে তখনই যখন তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়বা না। সো তোমাদেরকে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো মুখস্থ করতে বাধ্য করব, না করলে আল্লাহর কাছে বিচার দিব। ঠিক আছে? আসো, সো এখানে খেয়াল করে দেখো, কারণ নিকট, প্রতি বা কাছে এরকম বুঝালে আমাদের কি বসে? টু বসে। এবার দেখো আই গেভ দ্য বুক টু হিম, আমি কার কাছে বইটা দিলাম? কার নিকট? তার নিকট। শি সেন্ট মি এ লেটার টু মি, দেখো শি সেন্ট মি এ লেটার টু মি, সে আমার কাছে বা আমার নিকট একটা পত্র লিখলো। ঠিক আছে? তার মানে এইখানে আমরা যে জিনিসটা বুঝলাম, শি সেন্ট আ লেটার টু মি, সে আমার কাছে একটা কি পাঠালো? চিঠি পাঠালো। আবার দেখো এটা তো আমরা সবাই জানি ইনফিনিটিভ, এটা যদিও আমরা সবাই জানি ইনফিনিটিভ, কোনো কিছু উদ্দেশ্য বুঝালে ইনফিনিটিভ হয়। আই ওয়ান্ট টু গো দেয়ার, আই ওয়ান্ট টু রিড, আই ওয়ান্ট টু সুইম, আই ওয়ান্ট টু ইট, আই ওয়ান্ট টু স্লিপ। তার মানে হচ্ছে কি, এগুলো আমরা সবাই জানি যে উদ্দেশ্য বুঝালে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। আর এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লিসেন টু, বিলং টু, এগুলো মুখস্থ এখন করার দরকার নেই, এগুলো আমি তোমাদেরকে মুখস্থ করতে দিব এবং মুখস্থ করতে বাধ্য করবো ইনশাল্লাহ। তোমাদেরকে আগামী ক্লাসে, মানে আগামীকাল যে ক্লাস নিব ওইটা তো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিব এবং সেখানে তোমাদের কিছু মুখস্থ করতে দিব, মুখস্থ করতে হবে। কারণ তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না পারলে তুমি পরীক্ষার হলে বোর্ড প্রশ্ন সলভ করতে পারবে না, কারণ ম্যাক্সিমাম বেসিক ইউজেস এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এই দুইটার মধ্যে সীমাবদ্ধ থাকে। ওকে, সো কারণ নিকট, প্রতি বা কাছে এরকম বুঝালে কি বসে? টু বসে। আর আমরা জানি অ্যাবাউট হচ্ছে কোনো বিষয়ে বা কোনো সম্পর্কে বুঝালে অ্যাবাউট বসে। যেমন উই আর টকিং অ্যাবাউট ইউ, আমি তোমার সম্পর্কে কথা বলছি বা আমরা তোমার সম্পর্কে কথা বলছি। আর মনে রাখবা প্রিপোজিশন পাঠতে হলে তোমাকে অর্থ মাস্ট জানতে হবে, অর্থ না জানলে প্রিপোজিশন করা খুবই কঠিন। হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সহজ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তুমি ওয়ার্ডের সাথে টু বসবে নাকি ইন বসবে নাকি অ্যাড বসবে তুমি অ্যান্সার করতে পারবা, বাট অর্থ না জানলে বেসিক যে ব্যবহার এগুলো সম্ভব না। আর অর্থ এমন আহামরি অনেক কঠিন আসে না, সহজগুলো আসে। তো বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করলে এগুলো খুব ভালোভাবে পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে? এবার দেখো দিস বুক ইজ অ্যাবাউট হিস্ট্রি, যে এই বইটা ইতিহাস সম্পর্কে লেখা। টেল মি অ্যাবাউট ইউর প্ল্যান, তোমার প্ল্যান সম্পর্কে বলো। ঠিক আছে? আবার এখানে দেখো প্রায় বুঝাতে আমরা জানি অ্যাবাউট এর প্রায় বুঝালে অ্যাবাউট বসে। যেমন হি ইজ অ্যাবাউট 20 years old, আমরা বলি না সে মনে হয় 20 বছর বয়সী, মানে প্রায় বুঝাচ্ছে। এরপর দেখো ইট কস্ট অ্যাবাউট 500 টাকা, তার মানে 500 টাকার মতো, প্রায় 500 টাকা। আমরা বলি না যে আমাদের প্রায় 1,47,570 বর্গ কিলোমিটার, তাহলে প্রায় বুঝাতে কি হয়? অ্যাবাউট হয়। কি হয়? অ্যাবাউট হয়। সো খেয়াল করে দেখো ভাইয়াপুরা, আমরা
এখানে উইথ কখন বসে, টু বসে কখন, অ্যাবাউট কখন বসে, এগুলো দেখলাম। এবং এগুলো তোমাদের ক্লাস 6-এর বই থেকে তোমরা শুরু করছো, এবং এগুলো আগেরগুলোই পড়াচ্ছি, নতুন কিছু পড়াচ্ছি না, যা আছে ওগুলো। ঠিক আছে, এবার আসো স্থান বুঝালে, ওই যে তোমাদের বললাম না স্থান বুঝালে আমাদের কি কি হয়। তো আমি স্থান বুঝালে কখন কোনটা হবে এটা একটু দেখাচ্ছি। দেখো আমরা বলছিলাম একটু আগে ইনের ব্যবহার, কে যেন বলছো ভাইয়া ইনের ব্যবহারটা আবার বলেন। আচ্ছা এখন বুঝাচ্ছি, আবার একটু মনোযোগ দাও তুমি। বড় স্থানের পূর্বে ইন বসে, ছোট স্থানের পূর্বে অ্যাড বসে। এটা তো সবাই ছোটবেলা থেকে পড়ে আসছে, আমরা সবাই ছোটবেলা থেকে পড়ে আসছি। বড় স্থানের পূর্বে ইন বসে, বড় স্থানের পূর্বে ইন বসে, বড় স্থানের পূর্বে ইন বসে, ছোট স্থানের পূর্বে অ্যাড বসে। হ্যাঁ, এটা আমরা মোটামুটি জানি। তো দেখো এই যে বড় স্থানের পূর্বে কি বসবে, ইন ঢাকা, ইন কাতার, ইন রাজশাহী, ঠিক আছে, ইন নিউ ইয়র্ক, ইন নওগাঁ, ইন এশিয়া, এগুলো। আর এটা যেমন হি ইজ অ্যাট স্কুল, তো স্বাভাবিক স্কুল তো একটা বড় জায়গার মধ্যে, স্কুল অনেক জায়গায় আছে। ধরো ঢাকার মধ্যে অনেকগুলো আছে স্কুল আছে, তাহলে ঢাকাটা বড় জায়গা কিন্তু স্কুলটা কি ছোট জায়গা। তার মানে অ্যাট স্কুল, অ্যাট ইউনিভার্সিটি, অ্যাট রিসিপশন, অ্যাট দ্য বাস স্টপ, অ্যাট দ্য স্টেশন, অ্যাট এ কনসার্ট, অ্যাট মিরপুর। ঠিক আছে, যেমন ঢাকা, ঢাকা হচ্ছে ইন, কিন্তু মিরপুর তো ছোট। তারপরে দেখো অ্যাট মান্দার স্মল ভিলেজ, এটা হচ্ছে একটা কি স্মল ভিলেজ। ওকে, এবার আসো কোনো কিছু অন্য কিছুর সাথে ভেতর বা মধ্যে বুঝাতে ইন বসে, যেটা আমরা বলছিলাম দ্য বার্ড ইন দ্য কেজ, পাখিটা খাঁচার ভেতর। দেয়ার ইজ হট ওয়েদার ইন দ্য ফ্লাস্ক, ফ্লাস্কের ভিতর গরম পানি। আবার দেখো আই এম ইন দ্য বাস, আমি বাসের ভেতর। আর এখানে দেখো আই এম অন দ্য বাস এবং আই এম অ্যাট দ্য বাস। এখানে দেখো তিনটা জিনিস একই। দেখো তিনটা জিনিস, অনেকে বলে ভাইয়া পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আমি যখন বললাম আই এম ইন দ্য বাস, তার মানে আমি বাসের ভেতরে। আর যখন আমি বললাম অন দ্য বাস, আমি বাসটার উপরে, মানে ছাদে, উপরে। জাস্ট দেখো প্রিপোজিশনের কারণে অর্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আই এম অ্যাট দ্য বাস, খেয়াল করে দেখো আমি বাসে, তার মানে এইখানে আমার অবস্থান বুঝাচ্ছে, এই যে এখানে অবস্থান বুঝাচ্ছে। ঠিক আছে, তো ইন মানে ইন এবং অ্যাটের মধ্যে পার্থক্য যদি আমি বলি, একবারে সিম্পল হিসাব, যে বাসটাকে এখানে দেখো আই এম ইন দ্য বাস, মানে আমি এখন কোথায় আছি? বাসের ভেতরে আছি। আই এম অন দ্য বাস, মানে আমি বাসের উপরে আছি। আমি অ্যাট দ্য বাস, মানে বাসের ভেতরে না, কোনো একটা জায়গায়, মানে উঠতেছি বা কোনো একটা কোনায় আছি, এরকম। মানে এখানে নির্দিষ্ট করে ভেতরে, মানে দেখো বাসটা তো দেখবা যে অনেকে ঝুলা ঝুলা যায়, ঝুলে ঝুলে দেখছো না বাসে, তার মানে সে কিন্তু বাসের ভিতরে নাই, সে বাসের ভিতরে আছে। দেখবা যে বাসের ভেতরে ঝুলা ঝুলা যাচ্ছে, মানে ওই ইয়াটা ধইরা, তো এরকম যে বাসের ভেতরে আছে কিন্তু বাসের মধ্যে সে ভিতরে একবারে অবস্থান করতেছে না। আবার দেখো যে ছাদে বসছে, তারা বলবা কি অন দ্য বাস, ছাদের উপরে, মানে বাসের উপরে। তো যাই হোক, এগুলো হচ্ছে জাস্ট হচ্ছে বেসিক পার্থক্য। আর এই যে অনের ব্যবহার, অন হচ্ছে লাগানো অবস্থায় থাকবে। এই যে কে জানি বলছে ভাই অ্যাবাব হয় না, অ্যাবাব কখন হয়, অন কখন হয়, ওভার কখন হয়, একটু পরে আমি বুঝাবো। যেহেতু তিনটে একসাথে পার্থক্য করে বুঝাবো, এই জন্য ওইটা আলোচনা এখন আনতেছি না, একটু পরে আনবো। ঠিক আছে, সো এইগুলো মোটামুটি আমরা জানি। যেমন হি ইজ অফিস অন দ্য সেকেন্ড ফ্লোর, মানে দ্বিতীয় ফ্লোরের উপরে। অন দ্য ফ্লোর, অন দ্য ফ্লোর, আমরা জানি ফ্লোর মানে মেজ, মেজের উপরে সব কিছু হয়, তার মানে অন দ্য ফ্লোর। দ্য বুক ইজ অন দ্য টেবল, ঠিক আছে, যে বইটা হচ্ছে টেবিলের উপরে লাগালাগি অবস্থায়। দ্য পিকচার ইজ অন দ্য ওয়াল, ওয়ালের সাথে লাগানো অবস্থা থাকে, লাগানো অবস্থা থাকবে। ঠিক আছে, ওকে। সো এই জিনিসগুলো ভাই আমরা মোটামুটি ছোটবেলা থেকে খুব সুন্দরভাবে পড়ে আসছি। আমরা একটু জাস্ট বিস্তারিত দেখি। যেমন দেখো কোনো বিষয় বা ভাষায় বুঝালে, যেমন আই স্পিক ইন ইংলিশ, মানে ইংরেজিতে বুঝাচ্ছে, ভাষা বুঝাচ্ছে। আই স্পিক ইন বেঙ্গলি, আই স্পিক ইন ফ্রেঞ্চ, আই স্পিক ইন অ্যারাবিক। ঠিক আছে, আবার দেখো কোনো বিষয়ে যদি পড়াশোনা করো, আই রিড ইন ফিজিক্স, কোনো বিষয়ে পড়াশোনা বুঝাচ্ছে। ঠিক আছে, ইউ রিড ইন অ্যাকাউন্টিং, ইউ রিড ইন হিস্ট্রি, ঠিক আছে, ইউ রিড ইন লাভ। ঠিক আছে, তার মানে এটা একটা কোনো একটা বিষয় বুঝাচ্ছে। মানে ভাষা অথবা বিষয় এরকম বুঝালে আমাদের ইন বসে। আবার কিছু কিছু ক্ষেত্র বিশেষে, যেমন ইন দিস ম্যাটার, আমরা বলি না ইন দিস টপিক, এই টপিকে, ইন দিস ম্যাটার, এই বিষয়ে। হ্যাঁ, আমরা বলি না যে কথার সময় বলি ইন দিস ম্যাটার ইউ ডোন্ট ডু দিস, এই ব্যাপারে তুমি কিছু করবা না। ঠিক আছে, আবার দেখো অবস্থা হচ্ছে হি ইজ ইন দ্য হাউস, দ্য হাউস ইজ ইন রিপেয়ার। এটা কি অবস্থায় আছে? এটা হচ্ছে রিপেয়ারের মধ্যে, মেরামত অবস্থায় আছে। আমরা বলি না বাড়িটা বানাইতেছে, মেরামত করতেছে। ঠিক আছে, গাড়িটা মেরামত করতেছে, ইন রিপেয়ার। আবার বিবেচনা অর্থে ইউ হ্যাভ টু ডু ইট ইন ইউর ইন্টারেস্ট। বিবেচনা অর্থে যে আমরা বলি যে এটা তুমি একটু তোমার বিবেচনা রাখো তো, তাহলে ইউ হ্যাভ টু ডু ইট ইন ইউর ইন্টারেস্ট, বিবেচনা করতে। অথবা ইন কনসিডারেশন, এখানে ইন্টারেস্ট না থাকলে কি থাকতে পারে? ইন কনসিডারেশন। আবার দেখো পেশার ক্ষেত্রে হি ইজ ইন দ্য এয়ারফোর্স,
হি হ্যাজ বিন ইন পলিটিক্স, পেশা বুঝালে কি বসে? ইন বসে। পেশা বুঝালে কি? ইন বসে। ভাই এগুলো পারি, প্র্যাকটিস করতে গেলে পারি না। হ্যাঁ প্র্যাকটিস করাবো। আজকের ক্লাসটা ধরে নাও তোমার ইনভেস্টমেন্ট, আজকের ক্লাসটা ইনভেস্টমেন্ট ধরে নাও, এগুলো তুমি পারো আমিও বুঝি। আবার দেখো দ্য গার্ল স্পিক্স ইন এ লাউড ভয়েস, কিভাবে কিরকম ভাবে কথা বলতেছে, মাধ্যমটা কি? লাউড ভয়েস। আবার দেখো ইউ হ্যাভ টু পে দ্য বিল ইন ক্যাশ, আমরা বলি না ভাই ক্যাশে দিবেন না ব্যাংকে দিবেন, তো ইন ব্যাংক নাকি ইন ক্যাশ, কোনো কিছু মাধ্যম বুঝালে কি হয়? ইন হয়। আবার দেখো ইন ইংল্যান্ড, ইংল্যান্ডে 1 in 3 এন্টার্স, 3 জনের মধ্যে একজন, 1 in 3, 3 জনের মধ্যে একজন, অনুপাত বুঝাচ্ছে। আবার দেখো ভ্যাট ইজ চার্জ অ্যাট দ্য রেট অফ 15 পয়সা ইন এ টাকা, টাকার মধ্যে, এটা হচ্ছে অনুপাত বুঝাচ্ছে। তার মানে হচ্ছে এই যে আমাদের জানি 15 পয়সা, 15 পয়সা হচ্ছে ভ্যাট। তো ইন, দেখো ইন এ টাকা, কোনো অনুপাত বুঝালে কি বুঝে? ইন বসে। ভাই রাইটিং পার্ট সাজেশন তো দেওয়া হয়েছে, তোমরা ইউটিউবে সার্চ দিবা ইংলিশ সাজেশন মহসিন স্যার, আমি একবার রাইটিং পার্টের সকল সাজেশন দিয়ে দিয়েছি। আর তোমাদের রাইটিং পার্টের জন্য আমার ওয়ার্কশপ কবে মনে আছে? একটু কমেন্ট করো তো, ওয়ার্কশপ কবে? তোমাদের 80 মার্কের ওয়ার্কশপ নিব, 8 ক্লাসে 80 মার্কের ওয়ার্কশপ নিব, কবে রে দেখি তো, বলো তো মনে আছে দেখি, তোমাদের কি মনে আছে কিনা? আমি যে ওয়ার্কশপটা নিব রাইটিং পার্টের, তোমাদের কিচ্ছু পড়া লাগবে না, রাইটিং পার্ট আমি পড়িয়ে দিব। রাইটিং পার্টের ওয়ার্কশপ কয় তারিখ থেকে কয় তারিখ বলো তো? ওয়ার্কশপ কয় তারিখ থেকে কয় তারিখ জানো কি তোমরা? হ্যাঁ তোমাদের রাইটিং পার্টের একটা ওয়ার্কশপ নিব, সেটা হচ্ছে 30 এপ্রিল থেকে 7 মে, 30 এপ্রিল থেকে, এই 8 দিনে তোমাদের 80 মার্কের পড়া আমি পড়াই দেব ইনশাআল্লাহ। সো এই রাইটিং পার্ট নিয়ে টেনশন করার কিছু নেই। আর যদি এখন থেকে পড়া স্টার্ট করতে চাও তাহলে আমি সাজেশন দিয়ে দিচ্ছি ইউটিউবে, ইউটিউব থেকে দেখে নিও। ওকে হ্যাঁ, সো রাইটিং পার্ট নিয়ে আপাতত প্রশ্ন করিও না, আসো যেটা বললাম। এবার দেখো নির্দিষ্ট তারিখ বা বারের নামের পূর্বে, আমরা পড়ে ফেলছি অলরেডি যে তারিখ বা বারের নামের পূর্বে অন বসে। এবার দেখো পায়ে হাঁটা, ঘোড়ায় চড়া, আমরা অনেকে পায়ে হাঁটি না, পায়ে হেঁটে যাই, যে আমি তোমার এখানে এসেছি পায়ে হেঁটে, অন ফুট, পায়ে হেঁটে বুঝালে অন ফুট হয়। আবার দেখো ঘোড়ায় চড়ে, অন হর্স ব্যাক, ঠিক আছে, হি রাইডস অন হিজ বাইসাইকেল টু স্কুল, তার মানে হচ্ছে মনে রাখবা পায়ে হাঁটা, ঘোড়ায় চড়া, সাইকেলে চড়া, এরকম বুঝালে কি বসে? অন বসে। এবার আসো কোনো উপলক্ষে বুঝালে, যেমন আই গেভ ইউ আ গিফট অন ইউর বার্থডে অ্যানিভার্সারি, ঠিক আছে, অন ইউর ম্যারিজ অ্যানিভার্সারি, তোমার বিবাহবার্ষিকীতে, তোমার জন্মবার্ষিকীতে, ঠিক আছে, অন ইট ডে, ঠিক আছে, অন ইট ডে, অন পূজা ডে, ঠিক আছে। হ্যাঁ সবাই করতে পারবা, হ্যাঁ বুঝতে পারছি। সো দেখো এইখানে অন বসবে, কি বসবে? অন বসবে। সো আসো কিছু বেসিক প্র্যাকটিস, যদিও এখানে আমি জানি সবাই পারবা, এখানে যা যা আছে সবাই পারবা, 100% পারবা, কারণ এগুলো খুবই ইজি। ভাই অনেকটা আরেকবার আছে, অনেকটা আরেকবার বলতেছি, অন হচ্ছে নির্দিষ্ট তারিখ বা বারের পূর্বে হচ্ছে অন বসে, লাগালাগি অবস্থায়, যেমন অন দ্য টেবিল, অন দ্য ফ্লোর, এরকম বুঝালে অন বসে, ঠিক আছে। ওকে সো খেয়াল করে দেখো, সৈয়দ শামসুল হক, আ লিজেন্ডারি লিটারেচার, ওয়াজ বর্ন ইন কুড়িগ্রাম ড্যাশ, তার মানে দেখো 1935 সালের নামের পূর্বে কি বসে? ইন বসে, তার মানে কি হবে? ইন। এবার দেখো উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ড্যাশ দ্য ইন্টারেস্ট অফ আওয়ার নেশন, তাহলে ইন দ্য ইন্টারেস্ট, আমরা পড়ছিলাম ইন দ্য ইন্টারেস্ট অথবা ইন দ্য ইন কনসিডারেশন। ভাই কিভাবে পাস করবে? যে বোকা নাকি ভাই? তোমরা আমার ক্লাসগুলো করো, পাস করা লাগবে না, এ মাইনাস পাবা, এ মাইনাস পাবা মিনিমাম। যে বেটা এখনো চিন্তা করতেছে পাস করবা কিভাবে, সেই মাইনাস পাবা। তুমি মিলিয়ে নাও, তুমি যদি আমার কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করো, তুমি 100% শিওর থাকো, তুমি পাস করা নিয়ে টেনশনে আছো না, তোমার পাস করা লাগবে না, তুমি এ মাইনাস পাবা মিনিমাম। আর যে মোটামুটি এ মাইনাস টার্গেট রাখতেছো সে এ প্লাস পাবা, এ প্লাস না হলে এ গ্রেড আসবে ইনশাল্লাহ। তোমরা হুদা ইংরেজি নিয়ে ভয় পাও, যা বলি যা করতে বলি তা করো। এই যে আজকে প্রিপোজিশন পড়াই দিচ্ছি, বেসিক ব্যবহার, তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কালকে পড়াই দিবে এবং তোমাদেরকে বাড়ির কাজ মুখস্থ করার জন্য, তুমি বাসা মুখস্থ করো, তোমার কাজ হচ্ছে মুখস্থ করা। তোমাকে এরপর আমি রাইটিং পার্টের যেই ওয়ার্কশপ নিব, ওই ওয়ার্কশপ তুমি 8 দিন খালি আমার সাথে মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবা, আর আমি বাসায় খাতায় লিখতে যা যা বলবো তা করবা, তুমি এ মাইনাস এমনি পাইবা যে পাস করতে চাচ্ছ। ভণ্ডামের কথা বাদ দাও, খেয়াল করে দেখো। এবার দেখো দ্য মিটিং ইজ সাপোজ টু বি হেল্ড, তার মানে দেখো এখানে আমাদের কি আছে? তারিখ আছে, নির্দিষ্ট তারিখ বা বারের নামের পূর্বে কি বসে? অন বসে, অন 25 জুন।
এবার ধর দিস ইজ এ ফাইন বুক ড্যাশ গ্রামার, আমরা জানি কোনো বিষয় বুঝাতে কি হয়, অন হয়। এবার দেখো হি ইজ অ্যানেবল টু হেল্প ইউ ইন দিস রিগার্ড, ওই যে আমরা বলছিলাম ইন দিস ম্যাটার, ইন দিস রিগার্ড, বুঝাইতে পারছি? ওকে, সো এগুলো ভাই ইজি আছে, এগুলো আমাদের কোনো ঝামেলা নাই। এবার আসো তোমাদের এই যে অন, অ্যাভাব, ওভার, এগুলো তোমাদেরকে দেখাবো, আসো। আচ্ছা খেয়াল করে দেখো কিভাবে যে বুঝাই, ওয়েট, এই যে ধরো এটা দেখা যাচ্ছে কি, এই যে ধরো আমি হচ্ছে কি করলাম, এই যে দ্য মাউস, খেয়াল করে দেখো এই যে মাউসটা ইজ অন মাই হেড, এই মাউসটা আমার কি মাথার উপরে আছে, দেখছো? তার মানে লাগালাগি আমার মাথায় লাগানো অবস্থায় আছে, ও মা, এটা কি লাগানো অবস্থায় আছে, এই যে এটা লাগানো অবস্থায় আছে অন। যেমন দেখো দ্য ক্যাপ ইজ অন মাই হেড, এই যে ক্যাপ, ধরো আমরা যে ক্যাপ পরি, ক্যাপটা কি আমাদের মাথায় লাগানো থাকে, এই জন্য অন হয়। এরপর দেখো এইখানে একটু উপরে যদি বুঝায়, জাস্ট আমি দেখো যে দ্য ফ্যান, ধরো আমার কাছে ফ্যান আছে, আমার মাথার উপরে ফ্যান আছে, এই যে ফ্যান অ্যাভাব মাই হেড, দ্য ফ্যান অ্যাভাব মাই হেড, এই ফ্যানটা আমার মাথায় কি লাগানো অবস্থা আছে, ধরো গরম লাগতেছে অনেক, আমি কি আমার এই চুলের মধ্যে লাগাইয়া ফ্যান ঘুরাবো, চুল থাকবে না। তার মানে দেখো এই যে মাউসটা এটা লাগানো অবস্থায় আছে, অন হয়েছে, কিন্তু ধরো এটাই ফ্যান, এই ফ্যানটা কি আমার এই লাগানো থাকে নাকি উপরে থাকে? উপরে থাকে, দ্যাট মিনস এটা হচ্ছে অ্যাভাব, এটা হচ্ছে কি অ্যাভাব। আর আরেকটা হচ্ছে ওভার, আরেকটা হচ্ছে কি ওভার, কই গেল, আরেকটা হচ্ছে কি ওভার, খেয়াল করে দেখো ওভার হচ্ছে উপরে থাকবে, লাগানো অবস্থা থাকবে না, উপরে থাকবে কিন্তু এটা হচ্ছে এটা কি থাকবে, অস্থির থাকবে, এটা হচ্ছে মানে চলাচল, এটা হচ্ছে চলাচলের মধ্যে থাকবে। তাহলে বুঝো তিনটা জিনিস, অন, অ্যাভাব আর ওভার, এই তিনটার পার্থক্য আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো কি বললাম, বলো, লাগালাগি অবস্থায় কি বসবে, অন, আর উপরে কিন্তু স্থির ফিক্সড একটা জায়গায় থাকবে, সেটা হচ্ছে কি অ্যাভাব। ফিক্সড জায়গায় থাকলে কি হবে, অ্যাভাব। আর ফিক্স না থাইকা যে হচ্ছে এদিক সেদিক খালি ঘুরপাক করবে, পাখির মতো ঘুরপাক করবে, সে হচ্ছে কি ওভার। ঠিক আছে, এটা আমি তোমারে বললাম, এটা যদি আমি বুঝাই, এটা হচ্ছে বুঝছো তো, লাগালাগি অবস্থা হলে কি হবে, অন হবে। আর লয়াল, টুরু লাভ, যে লয়াল থাকবে, যে টুরু লাভের মধ্যে থাকবে, লয়াল থাকলে অ্যাভাব, মানে সে এক জায়গায় ফিক্স থাকবে, একজন নিয়ে থাকবে। আর যে বেটা অস্থির, যে বেটা কি অস্থির, আজকে জরিনা কালকে সকিনা, এরকম যে অস্থির থাকবে সে হচ্ছে ওভার। যেমন দেখো পাখি, ধরো তোমার উপর দিয়ে একটা পাখি চলে গেল, সে একবার চলে যায় আবার আসে, ধরো একটা বিমান চলে গেল, ও কি ফিক্স থাকে না, কিন্তু একটা ফ্যান তুমি যেই জায়গায় লাগাও ওই জায়গায় ফিক্স থাকে। ঠিক আছে, তার মানে মনে রাখবা যে লয়াল, মানে যে উপরে থাকে, তোমার মাথার উপরে আছে বা তোমার উপরে আছে, কিন্তু সে লয়াল আছে। আবার লাগালাগি অবস্থা না, লাগালাগি অবস্থা থাকলে অন, মানে একবার লাগানো অবস্থায়, মানে সংলগ্ন অবস্থা, একবারে ধরো এই যেমন হাতটা আমার মাথার উপরে, অন মাই হেড, দ্য হ্যান্ড ইজ মাই অন মাই হ্যান্ড, ইজ অন মাই হ্যান্ড, দ্যাট মিনস হচ্ছে অন। বাট যখন একটু উপরে থাকবে, ধরো ফ্যানটা কি আমার উপরে আছে, কিন্তু সে হচ্ছে কি, সে হচ্ছে অস্থির না, সে স্থির আছে, ফিক্সড আছে, দ্যাট মিনস কি হবে, অ্যাভাব। আর যে হচ্ছে কি লয়াল না, যে হচ্ছে এদিক ঘুরফের করে, আজকে এখানে কালকে ওইখানে, ঠিক আছে, মানে সে উপরে আছে কিন্তু দৌড়াদৌড়ির মধ্যে আছে, তো দৌড়াদৌড়ির মধ্যে থাকলে সে কি হবে, ওভার হবে। বুঝাইতে পারছি এই তিনটার ব্যবহার? বুঝাইতে পারছি? সবাই ক্লিয়ার? যে ভাইয়া লয়াল থাকলে অ্যাভাব, আর যদি কি থাকে এদিক সেদিক ঘুরফাকের মধ্যে থাকে তাহলে হচ্ছে কি ওভার। এই তিনটা পার্থক্য বুঝছো? কে জানি এতক্ষণ বলো ভাইয়া অন আর ওভারের মধ্যে পার্থক্য, এখন বুঝছো? এখন বুঝছো কিনা বলো? স্থির বুঝালে অ্যাভাব, আর অস্থির, যে অস্থির, ঠিক আছে। তাহলে খেয়াল করে দেখো, সহজ হিসাব, এটা আরো সহজভাবে মনে রাখবা। অন হচ্ছে কি লাগানো অবস্থায়, মানে হচ্ছে আমাদের সংলগ্ন লাগালাগি অবস্থা থাকবে। আর অ্যাভাব হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে কি স্থির, এটা কি লয়াল থাকবে, এক জায়গায় কি থাকবে, ফিক্স থাকবে। আর ওভার হচ্ছে লায়লা থাকবে, লায়লা। দেখবা যে ওই যে বাংলাদেশে কিছু ফালতু মানুষ টিকটকার আছে,
যেমন লায়লা, মামুন, ঠিক আছে? তো লায়লা দেখবে আজকে মামুন, কালকে সোহেল, পশু আনিস, পশু এরকম। এসে লায়লা আর এসে লয়াল। এবারটা হচ্ছে কি লয়াল, লয়াল হচ্ছে অ্যাভাব, আর ওভার হচ্ছে কি লায়লা, মানে আজকে এখানে কালকে, মানে যে হচ্ছে অস্থির থাকবে, ঠিক আছে? তো আশা করি তোমাদেরকে মোটামুটি বুঝাইতে পারছি যে তিনটা জিনিসের পার্থক্য বুঝছো। অন কোথায়, ওভার কোথায়, অ্যাভাব কোথায়, সবাই ক্লিয়ার? এই তিনটা পার্থক্য বুঝছো, ভার্সেস বুঝছো, ডিফারেন্স। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার আসো, এবার দেখো আমরা টু ওয়ার্ড, খেয়াল করে দেখো, এই যে তোরা কমেন্টগুলো দেখো। টু ওয়ার্ড, টু আর টু ওয়ার্ডের মধ্যে পার্থক্য তোমরা কি জানো? এই যে দুষ্টামি, খেয়াল করে দেখো। দেখো ভাই, এগুলো মনে রাখার জন্য আমি যে উদাহরণগুলো দেই, এগুলো হচ্ছে তোমাদেরকে মনে রাখার জন্য দিচ্ছি। তোমরা আবার ভাইবোন অনেক কিছু। আচ্ছা, খেয়াল করে দেখো, আমি টু আর টু ওয়ার্ডের মধ্যে পার্থক্যটা এখন শিখাবো। হ্যাঁ, টু, সবাই মনোযোগ দিও ভাইয়া পুরা প্লিজ। হ্যাঁ, টু ভার্সেস টু ওয়ার্ড। আজকের ক্লাসটা তোমাদের লাইফে আমার মনে হয় প্রিপোজিশনের বেস্ট ক্লাস হতে যাচ্ছে যদি তুমি মনোযোগ দাও, ঠিক আছে? টু ভার্সেস টু ওয়ার্ডের মধ্যে বুঝাবা যে সেটা হলো দুইটাই কি কোনো দিকে বুঝাবে, দুইটাই কি কোনো দিকে বুঝাবে। টু এবং টু ওয়ার্ড দুইটাই মানে কোনো দিকে যাচ্ছ, কোন দিকে যাচ্ছ, কোনো দিকে যাচ্ছ। কিন্তু এই দুটোর মধ্যে হালকা পার্থক্য আছে, সেটা হচ্ছে কোথায় যাচ্ছ এটা ফিক্সড, কোন দিকে যাচ্ছ বা কোথায় যাচ্ছ এটা ফিক্সড। আর এটা হচ্ছে তুমি যাচ্ছ কিন্তু ভবঘুরের মতো যাচ্ছ, ভবঘুরের মতো যাচ্ছ, মানে কোথায় যাচ্ছ এটা ফিক্সড বলা যাচ্ছে না। যেমন ধরো এটা হচ্ছে তোমার বাড়ি, তোমার বাড়ির সামনে হচ্ছে বাজার, এরপরে বাজারের পাশে আছে স্কুল বা কলেজ, আবার কলেজের এখানে আছে আবার কি নদী। খেয়াল করে দেখো, এই যে তুমি আছো এখানে, এটা হচ্ছে তুমি তোমার বাড়িতে, তোমার বাড়ির পাশে খেয়াল করে দেখো বাজার আছে, বাজারের পাশে কলেজ, কলেজের পাশে আছে নদী। খেয়াল করে দেখো, তার মানে টু এবং টু ওয়ার্ড দুইটাই কিন্তু সেম, কোনো দিকে যাচ্ছ। ধরো এই যে তুমি এই বাড়ি থেকে বের হইলা, এই যে সুন্দরী তুমি বের হইলা, এখন তুমি বাড়ির থেকে যাচ্ছ, এখন কোন দিকে যাচ্ছ এটা ফিক্সড না, ভবঘুরে। তুমি কি নদীর কাছে যাচ্ছ, নাকি কলেজে যাচ্ছ, নাকি তুমি বাজারে যাচ্ছ, এটা ফিক্সড না বুঝালে তখন টু ওয়ার্ড হবে, তখন কি টু ওয়ার্ড হবে। আর যদি তুমি বলে ফিক্সড করে দেয় যে হ্যাঁ তুমি কোথায় যাচ্ছ, কলেজেই যাচ্ছ, দ্যাট মিনস এটা হচ্ছে টু, ঠিক আছে? সো আশা করি তোমরা বুঝতে পারছো। টু মানে হচ্ছে এই যে ডেস্টিনেশনটা, গন্তব্যটা ফিক্স থাকবে, ঠিক আছে? যেমন আমি তোমাদের বললাম, যে উদাহরণ দিলাম হি ইজ গোয়িং টু স্কুল, হি ইজ গোয়িং টু কলেজ, হি ইজ গোয়িং টু কলেজ, তার মানে সে কলেজেই যাচ্ছে। এখন তো লিখলাম হি ইজ ওয়াকিং টুয়ার্ডস রিভার বা টুয়ার্ড রিভার, কি বললাম? হি ইজ গোয়িং টু কলেজ, তার মানে সে কোথায় যাচ্ছে, কলেজে যাচ্ছে। আর দেখো হি ইজ ওয়াকিং টুয়ার্ডস রিভার, সে নদীর দিকে যাচ্ছে। এখন নদীর দিকে যাচ্ছে, সে যাচ্ছে কি, ধরো এই সামনে নদী পর্যন্ত যাচ্ছে রাস্তাটা, এখন সে ওই রাস্তায় যাচ্ছে কিন্তু নদীর দিকে যাচ্ছে, নাকি সে কলেজে আবার ঢুকে যাবে এদিক দিয়ে, নাকি সে বাজারে ঢুকে যাবে, এটা নিশ্চিত না, মানে গন্তব্যটা নিশ্চিত না। এটা দ্বারা কি বোঝাচ্ছে, হি ইজ ওয়াকিং টুয়ার্ডস রিভার্স। হ্যাঁ, সেই নদীর এই যে এই রাস্তাটা দেখো, এই যে নদী পর্যন্ত, সেই নদীর দিকেই যাচ্ছে, কিন্তু সে নদীর তার গন্তব্যটা কি আসলে নদী, নাকি তার গন্তব্যটা কলেজ, নাকি গন্তব্যটা স্কুল, এটা বুঝাবে না। তার মানে যখন টু ওয়ার্ড থাকবে তোমার মাথায় নিয়ে আসতে হবে তার গন্তব্য নিশ্চিত না, আর যখন টু থাকবে তার মানে তার গন্তব্য নিশ্চিত। আমি কি বুঝাইতে পারছি? ইয়েস অর নো?
সবাই বুঝছো? সবাই ইয়েস অর নো বলো। যে টুয়ার্ড থাকলে অর্থটা একটু ভিন্ন হয়ে যাবে। টুয়ার্ড রিভার মানে কি? সে রিভারের দিকে যাচ্ছে, কিন্তু সে বাজারে যাচ্ছে নাকি কলেজে যাচ্ছে নাকি নদী তার গন্তব্য, এটা বুঝাচ্ছে না, কিন্তু সে ওই রাস্তা ধরে যাচ্ছে। আর টু মানে হচ্ছে ভাইয়া হি ইজ গোয়িং টু কলেজ, মানে সে কলেজেই যাচ্ছে, অন্য কোনো কথা নাই। ভাই আজকের ক্লাসটা করে মজা পাইতেছি না। আজকের ক্লাসটা করে যে মজা পাইতেছ না, সে এক কাজ করো, সে হচ্ছে বাসায় এই তোমার মাকে বলো গিয়ে, মা আমাকে কিছু মরিচের গুঁড়া দেন, কিছু মরিচের গুঁড়া নাও, বেশি না, মোটামুটি 1 বোতল মরিচের গুঁড়া নিবা। মরিচের গুঁড়া নিয়ে চোখটা বন্ধ করে ঠোঁটের ভিতরে লাগায় এরপরে খাবা, মজা লাগবে, খুব মজা পাবা। পড়াশোনা মজার জিনিস, থাপড়ে কান গরম করে ফেলবো বেয়াদব। পড়াশোনা কি মজার জিনিস? এই জিনিস কি মজা লাগার জিনিস? এগুলো তো ছোটবেলার পড়া, এগুলো তো মজার জিনিস। যদি মজার জিনিস হইতো তাহলে তো তুই ক্লাস 6-এই পড়ে পারতি, এটা ক্লাস 7-এই পড়তি। এটা মজার জিনিস কি? কি সুন্দর কথা। আজকে ক্লাস করে মজা পাইতেছি না, মানে তোদের কাছে কি মনে হয় অনেক মজা হবে, আজকে খুব মজা হবে, প্রত্যেক ক্লাসই মজা হবে? আর ভাই মজা লাগলে তুই 6-7 এগুলোই পারতি। এগুলো তো ক্লাস 6-7-এর পড়া, এগুলো তো মজা লাগার জিনিস না। আর যদি মজা না লাগে, কি বললাম, বাসা মাকে বলবি, মা ভাইয়া বলছে মরিচের গুঁড়া দিতে, মরিচের গুঁড়া জাস্ট বেশি, আচ্ছা 1 বোতল খাওয়ার দরকার নেই, 50 গ্রাম খাইস, 50 গ্রাম, যা মাফ করে দিলাম, 50 গ্রাম খাইস, ফাউল। আর যদি সেটা খাইতে যদি ঝাল মনে হয়, তাহলে আর একটু কাজ করিস, হালকা কেরোসিন, এক চিপটি কেরোসিন মেরে দিস, ফাউল। এটা মজার জিনিস বলে। আরে ভাই মজার জিনিস হলে আমি তোদের পড়াই, ক্লাস 6-7-এর পড়া। হ্যাঁ তাহলে বুঝছো কি ভাইয়া টু এবং টুয়ার্ডের মধ্যে পার্থক্য? যে টু এবং টুয়ার্ডের মধ্যে পার্থক্য আশা করি বুঝতে পেরেছে। এবার আসো, এবার দেখো ইন্টুর পার্থক্য, ইন্টু এবং আউট অফ। আউট অফ মানে বাইরে। ধরো তুমি, এটা একটা বাজার, তুমি বাজারের মধ্যে ঢুকছো, এটা হচ্ছে ইন্টু। দেখো এটা বাজার, এটা হচ্ছে তুমি বাজারের মধ্যে ঢুকছো, খেয়াল করে দেখো, ইন্টু এবং আউট অফ, এই 3টার মধ্যে পার্থক্য বোঝাবো। ধরো এটা একটা বাজার, এটা হচ্ছে তোমার শ্বশুরবাড়ির বাজার, তোমার শ্বশুরবাড়ির আশিনগর, এই আশিনগর বাজার। এবার আশিনগর বাজারের মধ্যে তুমি অলরেডি অবস্থান করতেছো, ভিতরে আসো, তোমার বউ ফোন দিলে, তুমি কই? আমি তো আশিনগর বাজারের ভিতরে, ইন দা আশিনগর মার্কেট, আশিনগর ইন দা, তুমি এসে কি ভিতরে আসো। আজ যখন তুমি বাজারের ভিতরে ঢুকতেছে, এমন টাইমে তোমার বউ ফোন দিছে, হ্যালো আমি তো বাজারের ভিতরে ঢুকতেছি গো, ঢুকতেছি, তুমগো বাড়ির পাশে যে বাজার আশিনগর, এই আশিনগর বাজারের ভিতরে ঢুকতেছি। তার মানে ঢুকতেছ, তুমি বাজারের ভিতরে এখনো ঢুকো নাই, অবস্থান করো নাই, তুমি ঢুকতেছ, দ্যাট মিনস ইনটু। এটা কি? ইনটু। এবার বেটা তোর বাজার এখনো শেষ হয় নাই, এই শোনো 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 শোনো, আমি বাজার থেকে বের হচ্ছি, আই এম আউট অফ দ্য মার্কেট, আমি বাজার থেকে বের হচ্ছি। তার মানে দেখো, তোমার বউ যদি তুমি বাজারের ভিতরে অবস্থায় ফোন দেয়, তাহলে কি হবে? বউ আই এম ইন দ্য মার্কেট, আমি মার্কেটে আছি। তুমি মার্কেটের দিকে যাচ্ছ, ভেতরে ঢুকতেছো, এমন টাইমে ফোন দিল, বউ বাজার দিকে ঢুকতেছি তো, তোমাদের ওই যে বাজারটা আছে না, বাজারটার ভিতরে ঢুকতেছি, এই যে বাজার ভিতরে ঢুকতেছে, এটা হচ্ছে ইনটু। এবার বাজার থেকে বাজার করা শেষ, এমন টাইমে ফোন, আর বলো না, এই যে এই যে এই যে এই যে বাজার থেকে বেরোচ্ছি, আউট অফ দ্য মার্কেট, আসতেছি, এটা হচ্ছে কি আউট অফ দ্য মার্কেট। বুঝতে পারছি? তাহলে আশা করি কোথায় ইন বসবে, কোথায় ইনটু বসবে, কোথায় আউট অফ বসবে, বুঝতে পারছি? ধরো এটা বাজার না, এটা একটা রুম, তাহলে রুমের ভিতরে অবস্থান ইন, আর রুমের ভিতর প্রবেশ করতেছো ইনটু, আর বাইরে গেছো আউট অফ। ভাই এর চেয়ে সহজভাবে বোঝানোর আমার আর উপায় নেই। তারপরে ভাইয়া মাজা পাইতেছি না, মাজা পাবি, থাপড়ামু যখন তখন মাজা পাবি, ভন্ডের দল। তো আশা করি বুঝতে পেরেছি। এবার আসো, তোদের জন্য আমার কত অভিনয় করতে হয়, কত নিচে নামতে হয় আল্লাহ। এবার আসো অ্যাট মানে হচ্ছে যেটা আমরা একবার ফিক্সড, ধরো হচ্ছে কোথাও অবস্থান করতেছি, প্লেস বুঝাচ্ছ যে এই জায়গায় আছি। আমি হচ্ছে তোমার বাড়ি আশিনগরের মফিজ চাচার দোকান আছে না, মফিজ চাচার দোকানে আছি, অ্যাট মফিজ শপ আছি আমি, মফিজ চাচার অ্যাট মফিজ শপ। ঠিক আছে, ওকে, তা আশা করি বুঝতে পেরেছ। ওকে, এই যে বউ দিয়ে বুঝাইলাম, আমাদের তো বউ নাই। আরে বেটা তোর বউ নাই, বউ তো হবে,
তখন তুই এখন আপাতত ভাইবা নেই, মনের বউই বড় বউ, ঠিক আছে? আচ্ছা এবার আসো, তা সবাই ক্লিয়ার ভাইয়া? অন, অ্যাভাব, ওভার, টু, টুয়ার্ড, ইনটু, আউট অফ, হ্যাঁ, ইন, এগুলো বুঝতে পেরেছো? ওকে, এবার থ্রু, এই থ্রুটা আমি একটু পরে বুঝাবো, অ্যাক্রস আর থ্রু একসাথে বুঝাবো, থ্রুটা এখন বুঝাবো একটু পরে। আগে আচ্ছা থ্রুটা বুঝিয়ে দিই, এখানে থ্রুটা বুঝিয়ে দিই। হ্যাঁ, এখন বুঝাবো? আচ্ছা আগে এগুলো করে দিই, করে বুঝাই। থ্রু অ্যাক্রস একসাথে বুঝাবো, হ্যাঁ, তাহলে তোমাদের ঝামেলা হবে না। অ্যান্সার করো, এই ভন্ডের দল অ্যান্সার কর। ওকে, আচ্ছা আসো, দেখো কি বলেছে, হি সিটিং ড্যাশ দ্য চেয়ার। ওই চেয়ারের কেউ উপরে বসে নাকি চেয়ারে লাগালাগি অবস্থা বসে? লাগালাগি অবস্থা, তাহলে অন দ্য চেয়ার, চেয়ারের উপর। এখন বলবে ভাইয়া চেয়ারের উপরে তো অনেকে বয়, এটা কোনো জাদু মন্ত্র না যে উপরে বইতে পারবে, তাই এখানে অন হবে না। দেখো, শি হেল্ড দ্য আমব্রেলা ড্যাশ হার হেড। দেখো তুমি যে ছাতা ধরো, বাসায় ছাতা ছিল, দেখো ছাতা ধরো, ছাতাটা কি এরকম এরকম ঘুরাও নাকি ছাতা এরকম লাগালাগি অবস্থায় ধরো? কেউ কি ছাতা এরকম লাগালাগি অবস্থায় ধরো, মানে একবার চুল লাগায় এরকম ধরো? না, এটা অন হবে না। ছাতাটা আমরা একটু উপরে ধরি, হালকা উপরে ধরি, এবং ছাতাটা কি থাকে এরকম মোবাইল হয়, অস্থির হয় না স্থির হয়? এবার ধরে রাখো মাথার উপরে, ঠিক মাথার উপরে ধরে রাখো, তার মানে এটা কি হবে? অ্যাভাব হবে। আর যদি এরকম ইয়া হইতো, ঘুরতো, মানে একটা একবার যাইতো একবার আসতো, মানে লায়লা হইতো, একবার এই জায়গায় একবার ওই জায়গায়, তাইলে কি হইতো? ওভার হইতো, তার মানে এটা অ্যাভাব হবে। শি হেল্ড দ্য আমব্রেলা অ্যাভাব হার হেড, কি হবে? অ্যাভাব। এবার দেখো, উই মেড ড্যাশ দ্য পার্ক ইয়েস্টারডে। উই মেট অ্যাট দ্য পার্ক, এই যে স্থান বুঝাচ্ছে, তাহলে কি হবে? অ্যাট দ্য পার্ক। ওকে, আশা করি বুঝতে পেরেছো। সো এগুলো একবার ইজি আসে, এগুলো মোটামুটি, এগুলো আমরা একসাথে করবো, অ্যাক্রস, থ্রু, এগুলো একসাথে করব। আসো এবার দেখো, বিটুইন কিছু কিছু ব্যবহার আছে যেগুলো আমরা একটু পার্থক্য দিয়ে পড়লে সুবিধা হয়। যেমন বিটুইন এবং অ্যামাং, এই দুইটা প্রিপোজিশনের মধ্যে পার্থক্য হচ্ছে, বিটুইন হচ্ছে দুইজন বা দুইটি বুঝালে বিটুইন হয়, আর অ্যামাং হচ্ছে তিন বা তার বেশি, ঠিক আছে? যেমন ধরো, ডিভাইড দ্য মানি বিটুইন রহিম অ্যান্ড করিম, দুইজনের মধ্যে বুঝালে এই জন্য বিটুইন হয়েছে। দেয়ার ইজ এ সিক্রেট বিটুইন ইউ অ্যান্ড মি, এখানে কি হচ্ছে? বিটুইন হয়েছে। এই যে দ্য স্টুডেন্টস, এখানে কিন্তু দুইজন না, দুইয়ের বেশি স্টুডেন্টস, অনেক এবং নির্দিষ্ট করে নাই, তার মানে কি হবে? অ্যামাং হবে। আবার দেখো চিলড্রেন, শিশুরা, এটা কিন্তু দুইজনকে বোঝায় না, অনেক বোঝাচ্ছে, অনির্দিষ্ট, তার মানে কি হবে? অ্যামাং হবে। শি ওয়াজ লস্ট অ্যামাং স্ট্রেঞ্জার্স, তার মানে এখানে দুইজন না, দুইজন না, বেশি বা অনির্দিষ্ট, তার মানে কি হবে? অ্যামাং। তাহলে বিটুইন আর অ্যামাংয়ের মধ্যে আশা করি পার্থক্য বুঝতে পেরেছ। এবার আসো, তোমাদের যদি আমি বলি ইন এবং ইনটুর মধ্যে পার্থক্য, অলরেডি আমি বুঝিয়ে ফেলছি ইন এবং ইনটুর মধ্যে পার্থক্য। এই পার্থক্য বুঝাইছি না? ইন এবং ইন্টুর মধ্যে পার্থক্য অলরেডি বুঝাইছি, যে ইন মানে একবার ভিতরেই আছো, আর ইন্টু মানে মাত্র ঢুকতেছো, এরকম বুঝালে কি ইন্টু হয়? তাই দেখো, হি ইজ ইন দ্য রুম, সে রুমের ভেতরে আছে। দ্য কিজ আর ইন মাই ব্যাগ, এটা ব্যাগের মধ্যেই আছে। আবার দেখো, শি ইজ সিটিং ইন দ্য কার, সে গাড়ির ভেতরেই আছে। আর হি ওয়েন্ট ইনটু দ্য রুম, সে মাত্র রুমে প্রবেশ করতেছে, ঢুকতেছে। এরপর দেখো, দ্য কাট জাম্পড, দেখো দ্য ক্যাট, বিড়ালটি জাম্পড ইনটু দ্য বক্স, সে বক্সের ভেতরে ঢুকতেছে, জাম্প মানে ঝাঁপ দিচ্ছে, মাত্র ঢুকবে। আর দেখো, শি পোর্ড ওয়াটার ইনটু দ্য গ্লাস, সে পানিটা ঢালতেছে, দ্যাট মিনস হচ্ছে মানে প্রবেশ করাচ্ছে। তাহলে ইন আর ইন্টুর মধ্যে পার্থক্য অলরেডি বুঝিয়ে দিছি আমি। এরপর দেখো তোমাদের বাই এবং উইথ, বাই কারো মাধ্যমে, যেমন রাইস ইজ ইটেন বাই মি, আমার দ্বারা খাওয়া হচ্ছে। আর উইথের ব্যবহার হচ্ছে কোনো কিছু ব্যবহার করে, যে ছুরি ব্যবহার করা। যেমন দেখো, দ্য পোয়েম ওয়াজ রিটেন বাই ঠাকুর, এই কবিতাটি ঠাকুর লিখেছে বা ঠাকুর দ্বারা, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা লেখা হয়েছে। দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম, তার মাধ্যমে লিখা করা হয়েছে, কাজটা তার মাধ্যমে করা হয়েছে। দ্য বুক ওয়াজ রিটেন বাই এ ফেমাস রাইটার, একজন বিখ্যাত লেখকের মাধ্যমে লেখা হয়েছে। হি কাট দ্য অ্যাপল উইথ এ নাইফ, এটা কি হচ্ছে? উইথ হচ্ছে,
ওই যে বললাম কোনো কিছু দ্বারা ইনস্ট্রুমেন্ট যদি থাকে, নাইফ, ফেন, কি, যেমন হি ওপেন্ড দ্য ডোর উইথ এ কি, তুমি বাই এ কি দিলে হবে না, উইথ এ কি দিতে হবে, কারণ তুমি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছো, তাহলে সেক্ষেত্রে কি হবে, উইথ হবে। তাহলে বাই আর উইথের মধ্যে পার্থক্য বুঝছো? এবার আসো টু ভার্সেস ফর। টু ভার্সেস টু ওয়ার্ড তো পড়াই দিলাম, টু ভার্সেস টু ওয়ার্ড দুইটা পড়াই দিছি, কিন্তু টু মানে হচ্ছে নির্দিষ্ট গন্তব্য বোঝায়, আর টু ওয়ার্ড মানে ঠিক আছে তুমি কোনো দিকে যাচ্ছ কিন্তু নির্দিষ্ট গন্তব্য না। ওই নদীর কাছে তুমি যদি কাউকে দেখে যাও তার কাছে চলে যেতে পারো, নদীর কাছে যদি তোমার শ্বশুর বাড়ি থাকে শ্বশুর বাড়ির দিকে চলে যেতে পারো, কিন্তু ইয়েতে আসবো না, ঠিক আছে? সো খেয়াল করে দেখো, টু মানে হচ্ছে কারো দিকে বুঝায়, কারো কাছে বুঝায়, নিকট বুঝায়, আর ফর হচ্ছে কারো জন্য, জন্য বুঝালে, এটা স্বাভাবিক, জন্য বুঝালে কি হয়, ফর হয়। যেমন আই গেভ দ্য বুক টু হিম, আমি তার কাছে বইটা দিলাম। আর যদি বলতো আই গেভ দ্য বুক ফর হিম, তাহলে জন্য বুঝাইতো, মানে দুইটার অর্থও চেঞ্জ হয়ে যেত। তাহলে শি সেন্ট আ লেটার টু মি, সে আমার নিকট পাঠিয়েছে। ভাই নাইফ মানে কি, ছুরি, ছুরি। এবার দেখো হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলের দিকে যাচ্ছে। আই বট দিস গিফট ফর ইউ, এখানে তুমি যদি বলো আই বট দিস গিফট টু ইউ, না, ফর ইউ, তোমার নিকট, দেখো অর্থটা মিলতো না। আমি কিনেছিলাম দিস গিফট টু ইউ, আমি কিনেছিলাম এই গিফটটি টু ইউ, তোমার নিকট না, তোমার জন্য। এখানে টু বসে না, অর্থ মিলতেছে না, কারণ আই বট আমি কিনেছিলাম, দিস গিফট এই উপহারটি, ফর ইউ তোমার জন্য, তুমি যদি টু ইউ তোমার নিকট হবে না। আবার দেখো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি, আমার জন্য এটা ইম্পর্টেন্ট, ফর জন্য বুঝালে ফর বসাইতে হবে। হি ইজ প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম, সে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে। সো জন্য বুঝালে ফর, আর দিকে, কাছে, নিকট বুঝালে কি হয়, উইথ হয়, সরি টু হয়। এরপর দেখো অ্যাক্রস ভার্সেস থ্রু, এইটা দেখো, এই অ্যাক্রস ভার্সেস থ্রু পড়তে গেলে আমাদেরকে একটু কষ্ট করতে হবে। কি কষ্ট? এই যে কি কষ্ট, একটু পরে করতে হবে আর কি। আসো, এই চারটা জিনিস মুভমেন্ট, প্রিপোজিশন অফ মুভমেন্টে চারটা জিনিস ব্যবহার করা হয়। কি কি জানো? অ্যালাং, অ্যাক্রস, অ্যারাউন্ড, এবং হচ্ছে থ্রু। খেয়াল করে দেখো কি বললাম, খেয়াল করে দেখো, প্রিপোজিশন অফ মুভমেন্ট, প্রিপোজিশন মুভমেন্ট হচ্ছে অ্যালাং, অ্যাক্রস, অ্যারাউন্ড, থ্রু। মুভমেন্ট মানে কি, এই যে ধরো মুভ করতেছে, দেখছো না, এক জায়গা থেকে আরেক জায়গায়, এরকম বুঝালে কি হয়, এই চারটা ব্যবহার করা হয়। তো আমরা শুরুতেই দেখবো অ্যালাং এর ব্যবহার। শুরুতে আমরা যে ব্যবহারটা শিখবো সেটা হচ্ছে অ্যালাং। অ্যালাং এর ব্যবহারটা হচ্ছে, দেখো একটু রিড করো তো, একটু রিড করো। দেখতেছো কি ভাইয়া, একটা সোজা রাস্তা, এই রাস্তা ধরে তুমি যাইতেছো, এটা তুমি, এই যে গম্বুজ, এই গম্বুজ আমি, ধরো আমি, এই মোটু আমি, ধরো, ঠিক আছে, এই যে আমি এখানে, এখন আমার সামনে একটা রাস্তা পড়ছে, এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। অথবা এটা ধরো একটা বিচ, সমুদ্র সৈকত, সমুদ্র সৈকতের পার, আমি হচ্ছে এটা দিয়ে কি হেঁটে যাব, এক্ষেত্রে অ্যালাং হবে। তার মানে মনে রাখবা যে কোনো একটা রাস্তা, কোনো একটা লাইন, অথবা কোনো একটা সমুদ্রের পার, তীর, এগুলো যদি তুমি সরাসরি হাঁটতে থাকো, পাশ দিয়ে হাঁটতে থাকো, সেক্ষেত্রে অ্যালাং হয়। যেমন দেখো দ্য বয় ইজ ওয়াকিং অ্যালাং দ্য বিচ, যে এই বালকটি একবারে এই বিচের পাশে দিয়ে হাঁটতেছে, সোজা হাঁটতেছে, বিচের পাশ দিয়ে সোজা হাঁটতেছে। এরপর দেখো দ্য গার্ল ইজ রাইডিং আ স্কুটার অ্যালাং দ্য রোড, ধরো তুমি এই যে গার্ল, তোমার কাছে একটা স্কুটার আছে, তখন তুমি কি এই রাস্তার পাশ দিয়ে তুমি চালিয়ে যাচ্ছ। এরপর দেখো কাট অ্যালাং দ্য ডটিং লাইন, আমরা দেখি না এই তোমরা অনেকের সময় কেচি দিয়ে কাটছো কিনা, যে ডটেড থাকে এরকম কাটা, যে এটা বরাবর কাটো, বরাবর হাঁটা, বরাবর কাটা, বরাবর কোনো কিছু দিয়ে যাওয়া, এরকম বুঝালে কি হয়, অ্যালাং হয়। তাহলে অ্যালাং এর কনসেপ্টটা বুঝছো? এবার আসো, এখন অ্যাক্রসের ব্যবহারটা তোমাদেরকে দেখাবো। এই যে এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, এই যে এই রাস্তা ক্রস করবা, ধরো এটা একটা রাস্তা, এটা একটা নদী, তুমি ক্রস করবা, রাস্তা, নদী এরকম কিছু যদি ক্রস করো, অথবা একটা ব্রিজ তুমি ক্রস করবা, ধরো এটা একটা ব্রিজ, এটা একটা রাস্তা, একটা নদী, তুমি ক্রস করবা, ক্রস মানে অ্যাক্রস, বলো ক্রস মানে অ্যাক্রস। ধরো তুমি এই যে দেখো, এই যে তুমি গম্বুজ, এই আমি আর তুমি গম্বুজ কি করলাম,
এই রাস্তাটা ক্রস করলাম, এটা একটা ব্রিজ আমরা ক্রস করলাম, এটা একটা নদী ক্রস করলাম। ধরো এটা একটা নদী ধরে নাও, এই যে তুমি নদীর এই পার থেকে ওই পারে যাবা, ঠিক আছে, নদীর এই পার থেকে ওই পার যাবা, তাহলে কি হবে? এই যে তুমি এই নদীর এই পার থেকে ওই পারে যাবা, এটাই হচ্ছে কি অ্যাক্রস। বলো ক্রস করলে অ্যাক্রস। এবার আসো, তার মানে সোজা রাস্তায় গেলে এলাং, আর যদি রাস্তা দিয়ে পার হও তো এটা হচ্ছে অ্যাক্রস। সহজ হিসাব। এবার আসো, যেমন দেখো দ্য কার ইজ গোয়িং অ্যাক্রস দ্য ব্রিজ, সে হচ্ছে কি রাস্তাটা পার হইলো, ব্রিজটা পার হইলো। দ্য ওল্ড লেডি ইজ ওয়াকিং অ্যাক্রস দ্য রোড, যে বৃদ্ধ মহিলাটি কি রাস্তাটা পার হলো। দ্য বয় ইজ সুইমিং অ্যাক্রস দ্য রিভার, সে হচ্ছে কি রিভারটা পার হলো, নদীটা পার হলো। তাহলে এরকম বুঝালে কি হয়? অ্যাক্রস হয়। এবার আসো, এটা হচ্ছে দেখো এই তুমি, এই তুমি, ঠিক আছে, এ হচ্ছে কি তুমি, এটা তুমি, এটা হচ্ছে আমার মা বা আমার, এটা ধরো আমি, এটা হচ্ছে মা। এখন মা দাঁড়ায় আছে, আমি কি করলাম? মার পাশে চারপাশে ঘুরলাম, হ্যাঁ আম্মু আম্মু তুমি দাঁড়াও। এই যে মায়ের চারপাশে তুমি ঘুরতেছ, এটা হচ্ছে অ্যারাউন্ড। এই যে তুমি, এই মা দাঁড়ায় আছে ধরো, এখন মার চারপাশে তুমি কি ঘুরতেছ, এটা হচ্ছে অ্যারাউন্ড। এই যে ধরো তুমি কি করতেছ, এই যে চারপাশে মায়ের চারপাশে ঘুরতেছ, এটা হচ্ছে কি অ্যারাউন্ড। আরও যদি আমি বুঝাই, ধরো হচ্ছে কীভাবে বুঝাবো, এটা 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 আরেকবার বুঝায়। ধরো এটা আমার মুখ, এটা আমার কি মুখ। এখন আমি কি করলাম, এটা যদি আমার মুখ হয়, ওয়েট উদাহরণ দিচ্ছি দাঁড়াও, এই যে ধরো এটা আমার মুখ, এখন আমি কি করলাম, আমি হচ্ছে এই মুখের চারপাশে, এই এটা আমার মুখ, এখন আমি মুখের এই চারপাশ, এই চারপাশটা আমি হচ্ছে ঢেকে দিলাম, এটা হচ্ছে কি, তার মানে কি বলবো, অ্যারাউন্ড মাই ফেস। দেখো এই মুখ, এই যে মুখের এই পাশেও আমার এটা আছে, এই পাশেও আছে, এই পাশেও আছে, এই পাশেও আছে, তার মানে কি হবে? অ্যারাউন্ড হবে। দ্যাট মিনস অ্যারাউন্ডটা হচ্ছে কোনো একটা বিষয়ের চারপাশে থাকবে। অথবা ধরো তুমি দাঁড়ায় আছো, তোমার পাঁচটা বান্ধবী তোমাকে জড়িয়ে মানে সরি জড়িয়ে মানে তোমার চারপাশে দাঁড়িয়ে রইলো, তুমি দাঁড়ায় আছো, তোমার বান্ধবী চার পাঁচটা তোমার পাশে দাঁড়িয়ে রইলো। তুমি বলতে এখানে মেয়ে বুঝাইছি, আর ছেলেরা ভাবিস না আমার পাঁচটা বান্ধবী আমার চারপাশে দাঁড়িয়ে আছে, এরকম না। ধরো তুমি একটা মেয়ে, তোমার আরও পাঁচটা বান্ধবী তোমার পাশে দাঁড়িয়ে আছে চারপাশে, ঠিক আছে, তার মানে এটা কি হবে? অ্যারাউন্ড হবে। এটা কি হবে? অ্যারাউন্ড হবে। তাই দেখো উই সেট অ্যারাউন্ড দ্য টেবিল, আমরা টেবিলের চারপাশে বসলাম। আবার দেখো শি হ্যাড এ স্কার্ফ অ্যারাউন্ড দ্য হার নেক, এই যে স্কার্ফ পরি না আমরা, স্কার্ফ এই যে দেখাইলাম একটু আগে এইটা। এরপর দেখো দ্য মুন গোজ অ্যারাউন্ড দ্য আর্থ, চারপাশে, তাহলে সেক্ষেত্রে কি হবে? অ্যারাউন্ড হবে। চারপাশে বুঝালে কি অ্যারাউন্ড। আর থ্রু, এই যে ধরো টানেল, তোমরা টানেলে গেছো, কে কে কর্ণফুলী টানেল, টানেলে গেছো? দেখো টানেলে যারা গেছো, টানেলের ভেতর দিয়ে, আচ্ছা জঙ্গলে গেছো কিনা, ধরো এটা একটা জঙ্গল, বন বা জঙ্গল, বা হচ্ছে এটা একটা টানেল। খেয়াল করে দেখো, তুমি এখানে আসো, এই যে তোমার বাড়ি আরামবাগ, তোমার বাড়ি ধরো আরামবাগে, আর তোমার শ্বশুর বাড়ি ধরো আশিনগর, আশিনগর, ঠিক আছে। তো তোমার বাড়ি হচ্ছে আরামবাগ, এখন আরামবাগ থেকে তুমি আশিনগর যাবা, আশিনগর যাওয়ার সময় তোমার একটা জঙ্গল পড়ে, এই জঙ্গলের ভেতর দিয়ে তোমার যাইতে হয় কোথায়? আশিনগরে। এই যে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছ, বনের মধ্যে দিয়ে যাচ্ছ, অথবা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছ, এটাকেই যখন এক্সপ্রেস করবা তখন তোমাকে থ্রু বলতে হবে। কি থ্রু? যেমন দেখো দ্য রেট ইজ গোয়িং থ্রু এ পাইপ, যে ইঁদুরটি পাইপের মধ্য দিয়ে গেল। ধর এটা বন, জঙ্গল, টানেল, পাইপ যেটাই হোক, কোনো কিছুর মধ্য দিয়ে যদি যায় তাহলে সেক্ষেত্রে হবে থ্রু হবে। আবার দেখো দ্য থিফ ইজ এন্টারিং দ্য হাউস থ্রু এ উইন্ডো, ধরো এটা জানালা, এটা একটা কি জানালা, এই জানালার ভেতর দিয়ে চোরটা ঢুকলো, মানে কোনো কিছু বেদ করে বা কোনো কিছুর মধ্য দিয়ে যখন যাবে তখন থ্রু হবে। আবার দেখো দ্য ট্রেন ইজ রানিং থ্রু দ্য টানেল, যে এই যে ট্রেনটি এই টানেলের মধ্য দিয়ে গেল, এই ক্ষেত্রে আমাদের কি হয়? থ্রু হয়। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? সবাই বুঝতে পেরেছ? এই যে ধরো তুমি কি, এই যে তুমি আরামবাগ থেকে আশিনগর গেলা, তোমার শ্বশুর বাড়ি গেলা, আবার আসলা,
এই যে মধ্য দিয়ে যাচ্ছে এই ক্ষেত্রে কি হবে? থ্রু হবে। বুঝাইতে পারছি? আমি বুঝাইতে পারছি? সো আমি ভাই তোমাদেরকে এতক্ষণ যেগুলো বুঝাইলাম এগুলো খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। এবার দেখো অ্যাক্রস আর থ্রুর মধ্যে পার্থক্যটা তোমাদের অনেকের প্রবলেম হয়। আমি বুঝে দিচ্ছি। অ্যাক্রস মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে পার হবে, উপর দিয়ে পার হবে। অ্যাক্রস মানে কি? কোনো উপর দিয়ে, যেমন একটা ব্রিজ, ধরো এখানে নদী, এটা একটা ব্রিজ, তো তুমি কি এই ব্রিজের মধ্য দিয়ে যাও নাকি ব্রিজের উপর দিয়ে যাও? ব্রিজের উপর দিয়ে যাও। উপর দিয়ে গেলে এটা অ্যাক্রস, আর ভেতর দিয়ে গেলে যে টানেল, দেখবা যে টানেল কিসের? টানেলের ভিতর দিয়ে আমরা যাই। জঙ্গলের উপর দিয়ে তুমি যাও? জঙ্গলে গাছের উপর দিয়ে হাইটা যাও না, ভেতর দিয়ে যাও, জঙ্গলের ভেতর দিয়ে যাও। যেহেতু ভেতর দিয়ে যাও তাহলে হচ্ছে কি? থ্রু। তাহলে মনে রাখবা অ্যাক্রস হচ্ছে উপর দিয়ে পার হবে, আর থ্রু মানে হচ্ছে ভেতর দিয়ে যাবে। যেমন দেখো, হি ওয়াকড অ্যাক্রস দ্য রোড, সে রোডটা ক্রস করলো, রিভার ক্রস করলো, ফিল্ড মাঠ ক্রস করলো। আর ফরেস্ট বনের মধ্য দিয়ে যাওয়া, টানেলের মধ্য দিয়ে যাওয়া, উইন্ডোর ভিতর দিয়ে, জানলার ভিতর দিয়ে যাওয়া। আমি কি বুঝাইতে পারছি ভাই? এর চেয়ে সহজভাবে আর আসলে দেখো, এর চেয়ে সহজভাবে আর বোঝানোর উপায় নেই। আমি তোমাদেরকে বলছি না যে তোমার লাইফে সেরা প্রিপোজিশনের ক্লাস করতে যাচ্ছ, যে তুমি এই খুঁটিনাটি অনেক কিছু তুমি ধরতে পারবা। এরপর আসো বিসাইড আর বিসাইডসের মধ্যে পার্থক্য। বিসাইড মানে হচ্ছে পাশে, যেমন শি সেট বিসাইড মি, সে আমার পাশে বসছে। আর বিসাইডস মানে এটা ছাড়াও, ধরো আই হ্যাভ 10 বুকস, বিসাইডস এছাড়াও আর একটা বই আছে কিন্তু বলবো না, ঠিক আছে? সো খেয়াল করে দেখো, বিসাইড মানে পাশে। দেন হি ইজ সিটিং বিসাইড মি, সে আমার পাশে বসেছে। দ্য হাউস ইজ বিসাইড দ্য রিভার, নদীর পাশে বাড়ি। বিসাইডস আই হ্যাভ নো মানি, এছাড়া আমার কাছে কোনো টাকা নাই। না ভাই বিশ্বাস কর, আমার এই ছাড়া আর কোনো টাকা নাই। বিসাইডস এখানে পাশে বলা যাবে না, বিসাইডস এছাড়াও। বিসাইডস ইংলিশ হি নোজ ফ্রেঞ্চ, সে ইংরেজি ছাড়াও কি পারে? ফ্রেঞ্চ ভাষা পারে। এবার দেখো, শি ইজ টায়ার্ড বিসাইড সে ক্লান্ত, এছাড়াও সে আসলে অসুস্থ। সে কি? অসুস্থ। তাহলে বিসাইড আর বিসাইডসের মধ্যে পার্থক্য বুঝছো? ওকে, সো আশা করি তোমরা এই জিনিসগুলা বুঝতে পারতেছো। ওকে, সো দেখো, আচ্ছা এবার আসো অফ আর অফ, এই দুইটার মধ্যে বুঝাচ্ছি। দেখো, এটা তো আমরা বুঝছি বিলঙ্গিং মানে মালিকানা বুঝায়। অফ র এর বিভক্তি, র বিভক্তি, এটা তো শুরুতে বুঝেছি মালিকানা বা র বিভক্তি বুঝায়। আর এই ডবল অফ মানে হচ্ছে আলাদা হওয়া, দূরে যাওয়া। এটা হচ্ছে অফ মানে কাছে টানে, ও ডাবল অফ এটা হচ্ছে মালিকানা বা বিলঙ্গিং। আর এই অফ যখন ইউজ করবে এটা আলাদা হওয়া, দূরে বুঝায়। ঠিক আছে? সো আসো কিভাবে উদাহরণগুলো একটু দেখি। এ কাপ অফ টি, এক গ্লাস চা। আবার দেখো দ্য কালার অফ দ্য স্কাই, দেখো দ্য কালার অফ দ্য স্কাই মানে এই যে দেখো আকাশের কালার, আকাশ থেকে আকাশের কালার, যে বালকটির নাম। আর টেক ইউ শুজ অফ, শুজ অফ মানে কি? জুতা খুলে ফেলো, তার মানে আলাদা করে ফেলো। এবার দেখো দ্য প্লেন টুক অফ, চলে গেল, দূরে যাওয়া। এই যে দ্য প্লেন, বিমানটি টুক অফ, চলে গেল। হি ফেল অফ দ্য চেয়ার, সে হচ্ছে চেয়ার থেকে পড়ে গেল, মানে আলাদা হয়ে গেল। তার মানে আলাদা হওয়া বা দূরে যাওয়া বোঝাতে অফ হয়। আর এ ও এফ এটা হচ্ছে র বিভক্তি বা মালিকানা বোঝায় বা সম্পর্ক বোঝায়। এতটুকুই পার্থক্য। যদিও অফের ব্যবহার খুব কম আসে, এটার ব্যবহার শুধু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিছু আছে, এগুলো ছাড়া আর বেশি একটা আসে না। অ্যান্ড দেন লাস্ট, আমাদের আজকের ক্লাসে হচ্ছে লাস্ট, সিন্স ভার্সেস ফর। মনে রাখবা, সিন্স, তোমরা পটেটো চিপস খাইছো? পটেটো চিপস অথবা কোনো বম্বে সুইটসের কোনো প্রোডাক্ট খাইছো কিনা? দেখবে যে লেখা আছে সিন 19 কত জানা লেখা আছে, সিন্স 1981। এই সিন্স দ্বারা হচ্ছে কোনো একটা স্টার্টিং পয়েন্ট থাকে। আমরা বলি সিন্স 1981 মানে হচ্ছে 1981 সাল থেকে এটা আছে। ধরো তুমি পড়াশোনা শুরু করছো কত? সিন্স, তুমি পড়াশোনা শুরু করছো কত সালে বলো তো, কমেন্ট করো তো। ক্লাস 1-এ কবে ছিলা? ধরো হচ্ছে সিন্স 2007,
বা 2008, সিন্স 2008, তার মানে শুরুর সময় এরকম একটা সাল থাকলে, সময় থাকলে তখন সিন্স হয়। আর ফর এটা দ্বারা মনে রাখবে এরপরে সংখ্যা প্লাস সময় থাকে। সিন্সের পরে নির্দিষ্ট একটা সময় থাকে, নির্দিষ্ট সময়। আর ফরের পরে সংখ্যা প্লাস সময় থাকে। যেমন সিন্স 2008, আর আমি বললাম সিন্স না দিয়ে যদি আমি ফর ইউজ করি তাহলে ফর 20 ইয়ার্স। তুমি এখানে সিন্স 20 ইয়ার্স ইউজ করবে না, ফর 20 ইয়ার্স, কারণ 20 একটা সংখ্যা, ইয়ার্স মানে কি সময়। আবার দেখো ফর 2 মান্থস, এই দেখো ফর 3 আওয়ার্স, 3 হচ্ছে কি সংখ্যা, আওয়ার্স হচ্ছে কি সময়। ফর 5 ইয়ার্স, এখানে দেখো 5 সংখ্যা, ইয়ার্স হচ্ছে কি সময়। আর এখানে দেখো, এই দেখো নির্দিষ্ট সময় 2020, মর্নিং নির্দিষ্ট সময়, মানডে নির্দিষ্ট সময়। তারপর নির্দিষ্ট সময় থাকলে সিন্স। আর যদি ধরো যে আমি 5 বছর ধরে পড়াশোনা করতেছি তাহলে ফর 5 ইয়ার্স। আমি 8 বছর ধরে পড়াশোনা করছি, আমি 12 বছর ধরে পড়াশোনা করছি তাহলে ফর 12 ইয়ার্স, ফর 8 ইয়ার্স। ঠিক আছে, দ্যাট মিনস এবার দেখো ফর এ লং টাইম, অনেক সময় ধরে। তার মানে সিন্সের ক্ষেত্রে নির্দিষ্ট সময় থাকবে, আর ফরের ক্ষেত্রে নির্দিষ্ট সময় না, সংখ্যা প্লাস সময় থাকবে। বুঝাইতে পারছি? ওকে ভাইয়া, তালাশ বইটা আসছে। হ্যাঁ, তালাশ বইটা তোমরা আবার নতুন অনেকে বই অর্ডার করছো কিন্তু পাও নাই, তো তালাশ বইটা চলে আসতেছে। দেখো তালাশ বইটা তোমাদের এমনভাবে সাজানো আছে, প্রত্যেকটা জিনিস দেওয়া আছে। তো তালাশ বইটা শেষ হয়ে গেছিলো, আবার আসছে, তোমরা কাল থেকে পাবা ইনশাল্লাহ। ওকে, সো সিন্স আর ফরের ব্যবহার বুঝছো? আশা করি মোটামুটি সব ক্লিয়ার। এখন আসো আমরা চলে যাব, কয়েকটা প্র্যাকটিস করি, শেষ করে দেব। ওকে, আসো অ্যান্সার করো। ভাই উইদিন পড়ানো, উইদিন, তারপর বেয়ন্ড, এটা আরও পড়াবো। ক্লাস কি একটা নাকি? তোমাদের ক্লাস অনেকগুলো ক্লাস নিব, প্রিপোজিশনের অনেকগুলোর ক্লাস নিব। গুড, ভেরি গুড। দেখো কি বলেছে, এ ফেয়ার লিটল গার্ল সেড ড্যাশ এ ট্রি। দেখো খেয়াল করে দেখো, একটা গার্ল, সে একটা গাছে বসে আছে, সে তো অবশ্যই লাগানো অবস্থায় বসে থাকে, তাই না? তার মানে কি হবে? অন আ ট্রি। তাহলে ওভার হবে না, আন্ডার হবে না। এখন কথা হলো ভাইয়া, আপনি তো অন পড়াইছেন কিন্তু আন্ডার পড়ান না, এই জন্য আমি অ্যান্সার দিয়ে দিলাম, আন্ডার না দিয়ে আমি অন দিয়ে দিলাম। এরকম না? তোমাদের একটা প্রবলেম হয়, যেমন দেখো, এ ফেয়ার লিটল গার্ল সেড ড্যাশ এ ট্রি। অনেকে ও ভাইয়া তো আজকে আন্ডার পড়ায় নাই, যেহেতু আন্ডারের ব্যবহার পড়ায় নাই তাহলে আমি আন্ডার অ্যান্সার করব না, আমি কি ব্যবহার করব? অন ব্যবহার করব। এরকম হয়েছে কার কার বলো? এরকম হয়েছে না অনেকের? এরকম হয়েছে কি না? ভাইয়া আমার বন্ধু ভর্তি হইতে চায়। বন্ধু হইতে চাইলে নক দিও, পেজে নক দিয়ে ভর্তি হইতে বলো। আচ্ছা খেয়াল করো, তাহলে এ ফেয়ার লিটল গার্ল ড্যাশ আন্ডার এ ট্রি হবে। হ্যাঁ, এই জন্যই আমি আলাদা করে প্র্যাকটিস দিছি, যাতে করে তোমাদের মনে থাকে। এটা আন্ডার হবে কি? একজন দেখো সুন্দর বালিকা, সে গাছের উপরে, সে কি তার কি জিনে ধরছে? তার কি জিনে ধরছে, ভূতে ধরছে? সে উপরে বসে থাকবে না, সে হচ্ছে গাছের নিচে বসেছিল। মনে রাখবা, নিচে বুঝাতে, কোনো কিছু নিচে বুঝাতে আন্ডার হয়। তোমরা ভাবছো ও ভাইয়া তো পড়ায় না, তাহলে অন মাইরা দিই না, পড়াবই। প্রিপোজিশন আমি তোমাদের যতগুলো ক্লাস নিব তত ক্লাসই তুমি শিখতে থাকবা, খালি শিখতেই থাকবা আর প্র্যাকটিস করতে থাকবা, কোনো কথা নাই। তাহলে অ্যান্সার কি হবে? আন্ডার হবে। বুঝছো? অনেকে অন দিস আমি জানি, কারণ ও মসিন ভাই পড়াইছে অনের ব্যবহার, ওভার ব্যবহার, বাইয়ের ব্যবহার পড়াইছে, তার মানে তো আন্ডার পড়ায় নাই, তার মানে অ্যান্সার আন্ডার হবে না, অ্যান্সার আন্ডারই হবে। এরপর দেখো এছাড়া কিছু ব্যবহার আছে, যেমন উইদিন।
কোনো কিছুর মধ্যে বুঝালে উইদিন, কোনো কিছুর মধ্যে মানে সীমার মধ্যে বুঝালে, সীমার মধ্যে বুঝালে উইদিন, সীমার মধ্যে বুঝালে উইদিন, সীমার বাহিরে, সীমার বাহিরে লিখে রাখতে পারো, সীমার বাহিরে বুঝালে ব্যায়ন্ড। দেখো সীমার মধ্যে বুঝালে উইদিন, তো যেন 40 সীমার মধ্যে না দেখি, উইদিন 40 একর্স, এই যে 40 একরের মধ্যে যেন তোরা না দেখি, 40 গজের মধ্যে, 40 ফুটের মধ্যে যেন তোরা না দেখি, সীমানার মধ্যে, সীমানার মধ্যে বুঝালে উইদিন। আর সীমানার বাইরে বেটা যা, সীমানার বাইরে যা, আমাদের সীমানার বাইরে যা, বলছো কিনা ছোটবেলায় মারামারি করতে গিয়া, এরকম বলছো অনেকে। একজন বলছে ভাইয়া সিন্স, আমরা তো সালের আগে ইন ব্যবহার করি, সিন্স ব্যবহার করলাম কেন? আরে বেটা, সিন্স মানে হচ্ছে শুরুর সময়, ইন তো হচ্ছে যেই কোনো সময়, যেই কোনো সালের সময় তুমি যে কোনো সাল ইন বুঝাবা, কিন্তু কোন একটা শুরুর সাল যদি বলবে, যেমন তুমি তুমি পড়াশোনা শুরু করছো 2008 সাল থেকে বা 9 সাল থেকে 10 সাল থেকে, তার মানে ওই শুরুর সালটা দিবা কি, যে সিন্স 2010, বুঝছো? সো ইন মানে হচ্ছে নির্দিষ্ট যে কোনো সাল বুঝাবা, আর শুরুর সাল থাকলে যে হ্যাঁ তুমি 2008 সালেই শুরু করছিলা, ঠিক আছে? এবার দেখো, দ্য ডগ ওয়াজ হাইডিং ড্যাশ দ্য টেবল, এই যে হাইড মানে লুকানো, তার মানে লুকাইছে কোথায়? আন্ডার দ্য টেবিল, আন্ডার। এবার দেখো, দ্য মিশন ইজ ড্যাশ ইউনাইটেড নেশন কন্ট্রোল, তার মানে আন্ডার, আমরা বলি না সে আমার আন্ডারে আছে, আন্ডার কন্ট্রোল, কোনো কিছুর ভিতর নিচে নিয়ন্ত্রিত থাকা, এরকম বোঝালে কি আন্ডার হয়? মজার ব্যাপার হচ্ছে সবগুলাই কি হবে? আন্ডার হবে, বুঝছো? তোমাদের আন্ডার পড়ে না সবাই কি? একজন বলছে ভাই উপরে তো বসতে পারে, হ্যাঁ বসতে পারে, তোর মতো জিন ভূতে ধরলে একটা সুন্দরী মেয়ে গাছে উঠে বসে থাকবে, মানে কি পরিমাণ লজিক। ভাই উপরে তো বসতে পারে, এ ফেয়ার লিটল গাছ সেট, হ্যাঁ বসতে পারে, ওরা যখন জিন ভূতে ধরবে তখন সে গাছের উপরে বসে থাকবে। দেখছো এরকম গল্প আছে যে জিন ভূত ধরলে গাছের উপরে বসে থাকে অনেকে। ঠিক আছে, সো আশা করি সবগুলোই আন্ডার হবে, দিছো আশা করি। এবার দেখো, দ্য ডগ র্যান ড্যাশ দ্য রোড, এবার করো, দ্য ডগ কুত্তাটি, দেখো দ্য ডগ কুত্তাটি কি করলো? র্যান দৌড়িয়েছিল ড্যাশ দ্য রোড, রোড দিয়ে মানে রোড বরাবর, তো আমরা জানি বরাবর এরকম বুঝালে কি হয়? অ্যালাং দ্য রোড, কোন বরাবর গেলে কি হবে? অ্যালাং দ্য রোড। এরপর দেখো, সোলজার্স আর ডেপ্লয়েড, ডেপ্লয়েড মানে স্থাপন করা, তারা স্থাপন করলো ড্যাশ দ্য বর্ডার অফ দ্য কান্ট্রি, ড্যাশ দ্য বর্ডার। তাহলে এখানে দেখো, দেখো এখানে কি বলেছে? সোলজার্স আর ডেপ্লয়েড ড্যাশ দ্য বর্ডার, এই যে বর্ডার পাশ দিয়ে, আমরা জানি যারা বিজিবি সদস্য আছে এদের কি বর্ডারের পাশে দাঁড়া করানো হয়, তাহলে কি হবে? অ্যালাং দ্য বর্ডার অফ দ্য কান্ট্রি, অ্যালাং কোনো কিছুর, এই ধরো এই যে এখানে দেখো একটা রাস্তা, এই রাস্তা বরাবর তুমি যাচ্ছ, আর একটা বর্ডার, এই বর্ডারের পাশ দিয়ে তুমি কি করতেছো? দিছো, তাহলে কি হবে? অ্যালাং। বর্ডার যেরকম পাশ দিয়ে, বর্ডার যেরকম যেই লাইনে গেছে সেই লাইনে তুমি বসাইছো, অ্যালাং। এবার দেখো, হি রেন ড্যাশ দ্য রিভার ব্যাঙ্ক উইথ ফুল স্পিড, তাহলে অ্যালাং, অ্যালাং দ্য রিভার ব্যাঙ্ক উইথ ফুল স্পিড, বুঝছো? তো আন্ডারটা অ্যালাং। এখন বলে ভাইয়া সব তো অ্যান্সার অ্যালাং, হ্যাঁ পড়াই দিয়েছি, অ্যালাং, অ্যালাং হবে না। ওকে, সো আজকে আমাদের বেসিক ব্যবহার ডান, বুঝছো? আজকে আমাদের বেসিক ব্যবহার কি? ডান। মজার ব্যাপার হইল এই প্রিপোজিশন অনেক সাধনার বিষয়, মানে কেউ যদি চায় যে ভাই আমি প্রিপোজিশনে বস হব, প্রিপোজিশনে বস হইতে অনেক কষ্ট করতে হবে। আজকে 1 নাম্বার ক্লাস নিছি, তোমাদের 4টা ক্লাস নিব, 4টা ক্লাস নিলে তারপরে তুমি পারবা। প্রথম ক্লাস ডান, প্রথম ক্লাসে আমাদের বেসিক ডান, এবং প্রিপোজিশনের মাত্র 25% পারছো, মাত্র 25% পারছো। আরও 3টা ক্লাসের মাধ্যমে তোমাদেরকে 100% শেষ করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আগামী ক্লাসে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ব, সবাই ওইভাবে মানসিক প্রস্তুতি নিয়ে আইসো। এরপরে আমরা 2 ক্লাস, পরবর্তী 2 ক্লাস বোর্ড কোয়েশ্চেন এবং টেস্ট পেপার সলভ করব।
বোর্ড কোয়েশ্চেন এবং টেস্ট পেপার সলভ করব। বুঝাইতে পারছি? সো আজকে যারা বুঝছো, যতটুকু বুঝছো তার মানে প্রিপোজিশনের 4 ভাগের 1 ভাগ বুঝছো, আরও 3 ভাগ বাকি আছে। ধৈর্য ধারণ করে এটা শিখতে হবে। বুঝাইতে পারছি? এছাড়া উপায় নাই। আর যারা রাইটিং পার্ট নিয়ে টেনশন আছো, রাইটিং পার্ট নিয়ে টেনশন করার দরকার নাই। আমি আবার বলছি, তোমাদেরকে যে ওয়ার্কশপ করাবো, ঠিক আছে, তোমাদের যে 30 তারিখ বা কোথায় নেবেন কী নেবেন এগুলো আমি জানাই দেবো ক্লাসের আগেই, ঠিক আছে? সো আশা রাখি ইনশাল্লাহ খুব ভালো করে আজকের এই বেসিক ক্লাসটা সবাই বুঝছো কিনা, কেমন লেগেছে বলো তো? আজকে যে বেসিক ক্লাস পড়াইলাম, ক্লাস 6-7-এর পড়া কেমন লেগেছে বলো? একবার আমি 6-7-এ যেভাবে আসে তোমাদেরকে ওইভাবেই পড়াইছি। আমি জানি না এতে অনেকে বলবে যে ভাইয়া এগুলা কি পড়াইছেন, অনেকে বিরক্ত হয়ে গেছো। আবার অনেকে যারা ফাঁকিবাজি করছো ওরা ভাববে যে না, মনোযোগ দিয়ে করলে এখান থেকে পাওয়া যায়। ওকে, ঠিক আছে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।